আসসালামু আলাইকুম। এইচএসসি 2025 ব্যাচ। ম্যানেজমেন্ট দ্বিতীয় পত্র ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। সাউন্ড ঠিক আছে কিনা এবং সবকিছু স্পষ্ট দেখা যাচ্ছে কিনা আমাকে একটু জানাবে। আশা করি ঠিক আছে। ম্যানেজমেন্ট দ্বিতীয় পত্র ক্লাসে সাউন্ড ঠিক আছে। ওকে, এইচএসসি 2025 ব্যাচ ম্যানেজমেন্ট দ্বিতীয় পত্র। আশা করি আজকে তোমাদের দুপুর 1টার সময় ম্যানেজমেন্ট প্রথম পত্র পরীক্ষা শেষ হয়েছে এবং গতকাল আমাদের যে ক্লাসগুলো আমরা নিয়েছি বা গত যে ম্যানেজমেন্ট প্রথম পত্রের উপরে যে আমরা সিকিউ এমসিকিউর ক্লাসগুলো নিয়েছি, তারপর তোমাদের যে জ্ঞানমূলক অনুধাবনের একটা সাজেশন দিয়েছিলাম, তারপর একদম একটা শেষে একটা ম্যারাথন এমসিকিউ ক্লাস দিয়েছিলাম। আশা করি এখান থেকে তোমরা অনেক বেশি উপকৃত হয়েছো এবং আজকে আমি তোমাদের একটা পোস্ট করেছিলাম যে তোমাদের ম্যানেজমেন্ট প্রথম পত্র পরীক্ষা কেমন হয়েছে। তোমরা মোস্ট অফ দ্য স্টুডেন্ট মানে 98% বা 99% স্টুডেন্টই একদম সবাই বলেছো যে খুবই ভালো তোমাদের কোশ্চেন কমন আসছে এবং তোমরা খুবই ভালো পরীক্ষা দিছো এবং তোমাদের পরীক্ষা যেহেতু ভালো হয়েছে এতে আমরাও অনেক আনন্দিত। তো তোমরা যারা এইচএসসি 25 ব্যাচে এই নেক্সটে তোমরা হচ্ছে ম্যানেজমেন্ট দ্বিতীয় পত্র দিবে, তো ম্যানেজমেন্ট দ্বিতীয় পত্রের জন্য আজকে আমাদের ম্যারাথন ক্লাস। তবে এখানে ঘোষণার বা মানে বলবার জন্য যেটা আমি এসেছি সেটা হচ্ছে তোমাদের কিন্তু যাদের ফিনান্স প্রথম পত্র এবং ব্যাংকিং ও বীমা দ্বিতীয় পত্র যাদের রয়েছে, তো এই ক্লাসগুলো নিয়ে যাদের সমস্যা, তোমরা জানো ফিনান্স প্রথম পত্রে কিন্তু তোমার হচ্ছে ম্যাথ রয়েছে, ঠিক আছে। তো তোমাদের শর্ট সিলেবাসে অধ্যায় রয়েছে মাত্র 5টা, এর মধ্যে প্রথম অধ্যায়টা বাদে বাকি অধ্যায়গুলো ম্যাথমেটিক্যাল। তো তোমাদের যাদের ফিনান্স আছে, তো এই ম্যাথ সহ সিকিউ এমসিকিউ একদম ঐতিহাসিক ম্যারাথন ক্লাস আসতেছে যেগুলো আমি তোমাদের নিব এবং ইনশাল্লাহ বেটার কিছু তোমরা পাবা এবং ব্যাংকিং ও দ্বিতীয় পত্র ইনশাল্লাহ বেটার একটা সার্ভিস মোদের বিদ্যালয় থেকে পাবা। অ্যান্ড ইনশাল্লাহ তোমরা মনে রেখো, আমরা যতটুকু ফিনান্সে তোমাকে হেল্প করতে পারবো এতটুকু হেল্প তোমাদের কেউ করতে পারবে না, ঠিক আছে। উইশ ইউ অল দ্য ভেরি বেস্ট। ক্লাস করো স্যারের, তোমাদের সবার প্রিয় চন্দন মল্লিক স্যারের ক্লাস করো। আর দেখো, আমরা যখন একটা প্রজেক্ট হাতে নেই বা আমরা যখন কোনো কিছু করবার চেষ্টা করি তখন কিন্তু ভুল ত্রুটি থাকবেই, ঠিক আছে। এই ভুল ত্রুটির জন্য আমরা যদি বসে থাকি হাত গুটিয়ে তাহলে কিন্তু আমরা সামনে এগোতে পারবো না। তো আমাদের এটা লাইফে ওরকম পারফেক্ট কেউ না, কোনো কিছুই পারফেক্ট হয় না, সবকিছুই ইমপারফেক্ট এবং এই ইমপারফেকশনের মানে ইমপারফেক্টের ভিতর থেকেই মানুষ একসময় পারফেক্ট হয়ে যায়। তো এটা হলো একটা জার্নি। তো এই জার্নির ভিতর থেকে আমরা তোমাদের যারা পড়াই আমরাও যাচ্ছি এবং তোমরা স্টুডেন্ট যারা রয়েছে তোমাদের সম্পূর্ণ লাইফটা তো সামনে পড়েই রয়েছে। তো আমাদের জন্য দোয়া করবা, আমরা যেন ডে বাই ডে তোমাদের একটা বেটার কন্টেন্ট বেটার সার্ভিস দিতে পারি। আমরা তোমাদের দিকটাই হলো সবার আগে, ঠিক আছে। তোমরা যেটা চাবা, তোমরা যেটা বলবা, তোমরা যেভাবে চাইবে বা আমাদের ক্লাসগুলো তোমাদের জন্য যেভাবে হেল্প হবে আমরা সেভাবেই ক্লাস দিতে প্রস্তুত। তো উইশ ইউ অল দ্য ভেরি বেস্ট। দেখা হচ্ছে ফিনান্স ক্লাসে আমার সঙ্গে, আপাতত চন্দন মল্লিক স্যারের সঙ্গে ক্লাস করেন। স্যার এটা আমি ওখানে বসে দিচ্ছি। থ্যাংক ইউ স্যার। হ্যালো এইচএসসি 2025 ব্যাচ, আজকের ম্যানেজমেন্ট দ্বিতীয় পত্র ম্যারাথন ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা এই ক্লাসে পূর্ণাঙ্গ 100 মার্কের একটা প্রস্তুতি নিব, ঠিক আছে। টপ যে জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্ন থাকবে তার একটা আলোচনা করব এবং কি গ এবং ঘ দাগ প্রশ্ন কোথা দিয়ে আসে, কেমন প্রশ্ন আসে তার একটা বেসিক আলোচনা করব এবং কি সর্বশেষ যে এমসিকিউ গুলো থাকবে ওইগুলো নিয়েও কি আমরা আলোচনা করব। তো আর কথা না বাড়িয়ে আমরা ক্লাসে ফিরে যাই। আসেন, দেখেন প্রথমে আপনাদের যে যে অধ্যায়গুলো এই পরীক্ষাতে আপনাদের আছে, ঠিক আছে। প্রথম অধ্যায় প্রথম থেকে ষষ্ঠ অধ্যায় পর্যন্ত আপনাদের এই পরীক্ষায় আছে এবং কি দশম অধ্যায় যেটা হচ্ছে কি নিয়ন্ত্রণ, এই অধ্যায়টাকে এই অধ্যায়গুলো আপনাদের আছে। প্রত্যেকটা অধ্যায় থেকে আপনারা একটা করে কি প্রশ্ন পাবেন, প্রত্যেকটা অধ্যায় থেকে কি একটি করে কি প্রশ্ন আপনারা পাচ্ছেন শিওর। এবং কি আর বাকি থাকে কয়টা প্রশ্ন, আর বাকি থাকে আপনাদের কয়টা, 4টা প্রশ্ন, তাই তো। এই 4টা প্রশ্ন আপনাদের কি এর ভিতর দিয়েই আসবে। তো আমরা প্রত্যেকটা অধ্যায়ের বেসিক আলোচনা করব এবং কি এই অধ্যায়ের জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক গুলোও কি আপনাদের কাছে আপনাদের সাথে শেয়ার করব। আর যে যে সাজেশনগুলো আমরা আপনাদের দিচ্ছি এর বাইরে দিয়ে আপনাদের কি আসবে না, ঠিক আছে। তো কি এর ভিতর দিয়ে আপনাদের সবকিছুই কমন পাবেন। তো আমরা ক্লাসটা শুরু করি। আসেন, প্রথম অধ্যায় ব্যবসায়ের। দেখেন প্রথম অধ্যায় বলা আছে কি ব্যবস্থাপনা কি। আচ্ছা, আমাদের বইটার নাম কি
আমাদের বইটার নাম হচ্ছে, দ্বিতীয় পত্রের নাম কি, ব্যবস্থাপনা। তো এই ব্যবস্থাপনা দিয়ে একটা প্রশ্ন আসবে না এমন হইতে পারে না, ঠিক আছে। তো ব্যবস্থাপনা কাকে বলে, ব্যবস্থাপনা বলতে কি বুঝো, এরকম একটা প্রশ্ন আপনাদের পরীক্ষায় আসবে। দেখেন হিউজ বোর্ডে আসছে, অনেক বোর্ডে আসছে, এবং কি আপনাদেরও আসবে যে ব্যবস্থাপনা কাকে বলে। বলা আছে কি, লক্ষ্য অর্জনের জন্য পরিকল্পনা, সংগঠিতকরণ, কর্মী সংস্থান, নির্দেশনা, প্রেরণা, সমন্বয় ও নিয়ন্ত্রণের মাধ্যমে প্রতিষ্ঠান উপকরণ সমূহকে সঠিকভাবে কাজে লাগানোর প্রক্রিয়াকে কি বলা হয়, ব্যবস্থাপনা বলা হয়। এটা আপনাদের খ দাগেও আসতে পারে, ঠিক আছে। ব্যবস্থাপনা বলতে কি বুঝো, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখেন ব্যবস্থাপককে মুনাফা অর্জনের উদ্দেশ্যে, সরি এটা একটু ভুল আছে, যিনি ব্যবস্থাপনার যে কার্যগুলো পরিচালনা করে তিনি কি ব্যবস্থাপক, ঠিক আছে। এরপরে দেখেন আধুনিক ব্যবস্থাপনার জনককে, হেনরি ফেওল। মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এটা কিন্তু আপনাদের এমসিকিউতে আসবে যে আধুনিক ব্যবস্থাপনার জনককে, হেনরি ফেওল। এরপরে দেখেন ব্যবস্থাপনার চক্র, ব্যবস্থাপনার মৌলিক কাজগুলো পরিকল্পনা প্রণয়ন, সংগঠিতকরণ, কর্মী সংস্থান, নির্দেশনা, প্রেরণা, সমন্বয় সাধন ও ধারাবাহিকভাবে বারবার আবর্তিত হওয়াকে কি বলা হয়, ব্যবস্থাপনার চক্র বলা হয়। এই যে ব্যবস্থাপনার চক্রটা আছে ওইটা বারবার কি আমাদের ঘুরে ঘুরে আসবে, ঠিক আছে। এটাই হচ্ছে আমাদের ব্যবস্থাপনার চক্র। এরপরে দেখেন ব্যবস্থাপনার স্তর, দেখেন অনেক বোর্ডে আসছে, প্রাতিষ্ঠানিক কাজ সুষ্ঠুভাবে করার জন্য বিভিন্ন পর্যায়ে নিয়োজিত ব্যবস্থাপকদের মধ্যে পর্যায়ক্রমে নেতৃত্ব ও দায়িত্বের যে বিন্যাস সৃষ্টি হয় তাকে কি বলা হয়, ব্যবস্থাপনার স্তর, ঠিক আছে। আচ্ছা, এরপরে এইগুলো ছিল আমাদের কি ক দাগের যে সাজেশন, ঠিক আছে। এই ক দাগের এই যে পাঁচটা আপনাদের যে ছোট প্রশ্ন, ঠিক আছে, এই যে ছোট প্রশ্ন এর বাইরে দিয়ে কিন্তু আপনাদের আসবে না, ঠিক আছে। এই পাঁচটার ভিতর দিয়ে আপনারা একটা প্রশ্ন অবশ্যই কমন পাবেন। আমার সব থেকে বেশি এর ভিতর থেকে যে সাজেস্ট করার একটাই প্রশ্ন, সেটা হচ্ছে ব্যবস্থাপনা কি, এই প্রশ্নটা আপনাদের পরীক্ষা এসে বসে রয়েছে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা খ দাগের সাজেশন দেখি। ব্যবস্থাপনাকে একটি চলমান প্রক্রিয়া বলা হয় কেন, ব্যাখ্যা করো। এরপরে দেখি ব্যবস্থাপনাকে সামাজিক প্রক্রিয়া বলা হয় কেন, এটাও ব্যাখ্যা করো। এরপরে দেখি ব্যবস্থাপনার চক্রটি ব্যাখ্যা করো। ওই যে ব্যবস্থাপনার যে একটা চক্র আছে ওইটা আমরা এই জায়গায় কি ব্যাখ্যা করব। এরপরে দেখি ব্যবস্থাপনাকে কি পেশা বলা যায়, ব্যাখ্যা করো। এরপরে দেখেন ব্যবস্থাপনার সর্বজনীন ব্যাখ্যা করো। দেখেন হিউজ বোর্ডে আসছে, দেখেন আপনারাই দেখেন এই প্রশ্নটা আপনাদেরও আসবে, ঠিক আছে। এই অধ্যায় থেকে একটাই প্রশ্ন হবে ক দাগে, যে ব্যবস্থাপনা বলতে কি বুঝো এবং কি এই যে ব্যবস্থাপনা সর্বজনীন ব্যাখ্যা করো, এই দুইটা, ঠিক আছে। তাহলে ক দাগে আমরা ব্যবস্থাপনা বলতে কি বুঝো এটা পাবো, এবং খ দাগে কি পাবো, ব্যবস্থাপনা সর্বজনীন ব্যাখ্যা করো, ঠিক আছে। এই জায়গা থেকে আপনাদের আরো শর্ট করে দিলাম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, যে ব্যবস্থাপনা সর্বজনীন ব্যাখ্যা করো। আচ্ছা, এরপরে দেখি গ এবং ঘ দাগের যে সাজেশনটা ওইটা একবার লক্ষ্য করি। ব্যবস্থাপনার কার্যাবলী, এরপরে আছে ব্যবস্থাপনার স্তর। এই দুইটা দিয়ে আপনারা প্রশ্ন পাবেন, এইখান দিয়ে আপনারা দুইটা প্রশ্ন পাইতে পারেন এই অধ্যায় দিয়ে, ঠিক আছে। যেহেতু একটা গুরুত্বপূর্ণ অধ্যায় সেহেতু এই অধ্যায় দিয়ে কি আপনারা দুইটাও পাইতে পারেন। তো প্রথমে আছে দেখি ব্যবস্থাপনার কার্যাবলী। আচ্ছা, দেখেন ব্যবস্থাপনার কার্যাবলী, ব্যবস্থাপনাকে কয় ভাগে ভাগ করা হয়, এই 5 ভাগে ভাগ করা হয়। পরিকল্পনা, তারপরে বলা হচ্ছে সংগঠন, কর্মী সংস্থান, নেতৃত্ব এবং কি নিয়ন্ত্রণ। এই যে নেতৃত্ব, এই নেতৃত্বকে আবার কয় ভাগে ভাগ করা হয়, 3 ভাগে ভাগ করা হয়। নির্দেশনা, প্রেরণা এবং কি সমন্বয় সাধন। স্যারের পিডিএফ পাওয়া যাবে, হ্যাঁ ক্লাস শেষে আপনারা কি পিডিএফ পেয়ে যাবেন। পিডিএফ নিয়ে টেনশন করার কোনো কারণ নেই, পিডিএফ আপনারা ক্লাস শেষেই পাবেন। তো আসেন আমরা এইগুলো একটু বিস্তারিত জানি। পরিকল্পনা কি, ভবিষ্যতে কি হবে তা আগাম ঠিক করাকে কি বলা হয়, পরিকল্পনা। আমাদের ভবিষ্যতে কি করব অথবা কি হবে এটা ঠিক করার আগাম যে পরিকল্পনাটা করি ওইটাকে বলা হয় কি, পরিকল্পনা। এরপরে দেখেন সংগঠন। প্রথমে আছে গৃহীত পরিকল্পনা বাস্তবায়নের জন্য উপকরণাদিকে সংগঠিত ও কাজে লাগানোর যে উপযোগী করাকে কি বলা হয়, সংগঠন। এটা কিন্তু আপনাদের সংগঠন কাকে বলে এটাও কি কদাগেও আসতে পারে, ঠিক আছে। এরপরে দেখেন কর্মী সংস্থান, প্রতিষ্ঠানের জন্য যোগ্য ও দক্ষ কর্মী বাহিনী গড়ে তোলার লক্ষ্যে উপযুক্ত কর্মী সংগ্রহ, নির্বাচন, নিয়োগ ও উন্নয়নের কাজকে কি কর্মী সংস্থান বলা হয়। এরপরে দেখি নেতৃত্ব, কোন দল বা গোষ্ঠীর আচরণ ও কাজকে লক্ষ্য বানিয়ে এগিয়ে নেওয়াকে কি বলা হয়, নেতৃত্ব বলা হয়। এরপরে দেখি নিয়ন্ত্রণ, পরিকল্পনা অনুযায়ী প্রতিষ্ঠানের কার্যাদি সম্পন্ন হয়েছে কি না তা পরিমাপ, বিচ্যুতি ঘটলে তার
কারণের নির্ণয় এবং ব্যবসায় বিশ্লেষণ এবং প্রয়োজনীয় সংশোধনী গ্রহণের প্রক্রিয়াকে কি বলা হয়? নিয়ন্ত্রণ বলা হয়। এই ছিল আমাদের কি ব্যবস্থাপনার যে কার্যাবলী। এইখান দিয়ে আপনারা কি একটা প্রশ্ন পাবেন, সৃজনশীল প্রশ্ন। ঠিক আছে, তাহলে আপনারা সৃজনশীল প্রশ্ন কোথায় পাবেন? এখান থেকে একটা গ দাগের একটা প্রশ্ন আপনারা পাচ্ছেন। আচ্ছা, এরপরে আমাদের কি ছিল? ব্যবস্থাপনার যে স্তরটা ছিল ওইটা আমরা একটু দেখি। যে দেখেন ব্যবস্থাপনার স্তর, এই স্তর দিয়ে একটা প্রশ্ন 100% ব্যবস্থাপনার স্তর দিয়ে একটা প্রশ্ন এসে বসে রয়েছে আপনাদের পরীক্ষার প্রশ্নে। ঠিক আছে, তো দেখেন ব্যবস্থাপনার স্তরটা আগে একটু বুঝি। ব্যবস্থাপনার স্তরকে 3 ভাগে ভাগ করা হয়। কয় ভাগে ভাগ করা হয়? 3 ভাগে। একটা উচ্চ পর্যায়ের ব্যবস্থাপনা, একটা মধ্য পর্যায়ের ব্যবস্থাপনা, আরেকটা কি নিম্ন পর্যায়ের ব্যবস্থাপনা। তো আসি প্রথমে উচ্চ পর্যায়ের ব্যবস্থাপনা। দেখেন একটা উচ্চ পর্যায়ের যে ব্যবস্থাপক যারা থাকেন, যেমন কি পরিচালক থাকেন, পরিচালক, মহাব্যবস্থাপক অথবা পরিচালনা কমিটি, এইগুলো কি থাকে? উচ্চ পর্যায়ের যে ব্যবস্থাপনা থাকে, এই কাজগুলো এনারা করে থাকেন। এরপরে দেখেন মধ্য পর্যায়ের যে ব্যবস্থাপনা, যে কাজগুলো যারা করে থাকেন মধ্য পর্যায়ে কারা করেন, যেমন বিভাগীয় ব্যবস্থাপক অথবা কি এরিয়া ম্যানেজার, আচ্ছা এই বিভাগীয় ব্যবস্থাপক অথবা কি এরিয়া ম্যানেজার, এগুলো কি মধ্য পর্যায়ের ব্যবস্থাপনার কাজগুলো করে থাকেন। আচ্ছা, এরপরে দেখি নিম্ন পর্যায়ের যে ব্যবস্থাপক, যেমন থাকেন হচ্ছে কর্মী থাকেন অথবা কি সুপারভাইজার, এরা থাকে হচ্ছে নিম্ন পর্যায়ে। এখন আপনাদের এইখান দিয়ে একটা গ এবং ঘ দাগের প্রশ্ন আসবে। ঠিক আছে, তো কেমন প্রশ্ন আসবে একটু দেখেন। যে এই যে পরিচালনা অথবা মহাব্যবস্থাপক অথবা পরিচালনা কমিটি দিয়ে একটা আপনাদের উদ্দীপক দেওয়া থাকবে। ঠিক আছে, এখন এই উদ্দীপকটা দিয়ে আপনাদের বলা থাকবে যে কি উদ্দীপকে কোন পর্যায়ের ব্যবস্থাপনার কথা বলা আছে। তো সেই জায়গায় আমরা উত্তর লিখতে পারবো কি, যে উচ্চ পর্যায়ের স্তর। ঠিক আছে, এই স্তর দিয়ে একটা প্রশ্ন হবেই। ঠিক আছে, তো স্তরটা একটু ভালোভাবে আপনারা দেখবেন। আচ্ছা, এরপরে আসি এই অধ্যায়ের যে টপ জ্ঞানমূলক যে এমসিকিউ গুলো আমরা দেখব। আচ্ছা, এরপরে দেখি ব্যবস্থাপনা সর্বজনীন এই মতামতটি কে দিয়েছেন? ব্যবস্থাপনা যে সর্বজনীন, এটার মতামত কে দিয়েছেন? সক্রেটিস। কে দিয়েছেন? সক্রেটিস। আচ্ছা, এরপরে আসি শিল্প বিপ্লব প্রথম কোন দেশে ঘটে? এটা হচ্ছে কোথায় ঘটে? ইংল্যান্ডে। এটা আমরা আগেও পড়ে আসছি যে কি ইংল্যান্ডে। এটা শুরু হয় কোথায়, কখন শুরু হয়? এটা শুরু হয় হচ্ছে আপনার অষ্টাদশ শতাব্দীর শেষে অথবা কি 19বিংশ শতাব্দীর প্রথমে। ঠিক আছে, আপনাদের এমনও এমসিকিউ আসতে পারে। তাহলে আমাদের সঠিক উত্তর কি? ইংল্যান্ড। আচ্ছা, এরপরে দেখি একটি ব্যবস্থাপনার সর্বজনীন উদ্দেশ্য, এইটা কিসের উপর, কোনটার উপর ব্যবহার করে করা হয়? প্রথমে বলা আছে উৎপাদন প্রক্রিয়ার উন্নয়ন, এটা সঠিক না। এরপরে বলা আছে সম্পদের সর্বোচ্চ ব্যবহার। দেখেন আমরা ব্যবস্থাপনার আমাদের একটা আছে যে কি আমাদের সম্পদটার সর্বোচ্চ ব্যবহার করব। কি করব? সম্পদটার সর্বোচ্চ কি ব্যবহার করব। তাহলে আমাদের এটার সঠিক উত্তরই হবে কি সম্পদের সর্বোচ্চ ব্যবহার। এরপরে দেখেন ব্যবস্থাপনা উপকরণের মধ্যে পড়ে কিগুলো? উপকরণের ভিতরে পড়ে মানুষ, অবশ্যই। কারণ কি ব্যবস্থাপনা এটা কি পরিচালনা করবে কি একজন মানুষই পরিচালনা করবে। তাহলে তার আর এরপরে দ্বিতীয় আছে কি অর্থ। একটা ব্যবস্থাপনা পরিচালনা করতে কি অর্থের তো প্রয়োজন হবেই। এরপরে পদ্ধতি, বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে আমরা ব্যবস্থাপনাটাকে পরিচালনা করি। তাহলে আমাদের সঠিক উত্তর 1, 2 ও 3। এরপরে আসি কোন কাজকে ব্যবস্থাপনার সকল কাজের ভিত্তি বলা হয়? কোন কাজকে? দেখেন প্রথমে দেখি যে আমরা কোনো একটা কাজ করতে গেলে সেই কাজের সম্পর্কে সেই কাজ নিয়ে একটা পরিকল্পনা আমাদের থাকে যে আমরা এই কাজটা আমরা কিভাবে করব, এই কাজটা আমাদের কেমন ভাবে শেষ করতে হবে, এটার একটা আমাদের পরিকল্পনা থাকে। তাইলে এখানে বলা আছে কি কোনো কাজকে ব্যবস্থাপনার কাজের ভিত্তি বলা হয়। তাহলে আমাদের সঠিক উত্তর কি পরিকল্পনা। আচ্ছা, এরপরে দ্বিতীয় অধ্যায়ে আসি ব্যবস্থাপনার নীতি। দেখেন প্রথমে বলা আছে কি কেন্দ্রীকরণ কি।
আপনাদের এই যে কেন্দ্রীকরণ অথবা কি বিকেন্দ্রীকরণ, এই দুইটা দিয়ে একটা প্রশ্ন ক দাগে পরীক্ষায় এসে গেছে। ঠিক আছে, এই কেন্দ্রীকরণ অথবা কি বিকেন্দ্রীকরণ এই দুইটা দিয়ে একটা প্রশ্ন আমাদের পরীক্ষায় এসে গেছে। তো দেখি, কেন্দ্রীকরণ বলতে উচ্চ স্তরের ব্যবস্থাপনার হাতে সিদ্ধান্ত নেওয়ার যে ক্ষমতা ধরে রাখে, যারা উচ্চ স্তরে থাকবে তারা যে ক্ষমতাটা ধরে রাখবে ওইটা হচ্ছে কি আমাদের কেন্দ্রীকরণ। আর বিকেন্দ্রীকরণটা কি দেখি, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা উচ্চ স্তরের ব্যবস্থাপনার হাতে কেন্দ্রীভূত রেখে বিভিন্ন স্তরের ব্যবস্থাপনাদের কাছে পৌঁছায় দেবে। তার মানে উচ্চ স্তরের কাছে আমাদের কি ক্ষমতাটা থাকবে, কিন্তু ওইটা তাদের নিম্ন স্তরের যে ওইটা পর্যায়ক্রমে সবার মাধ্যমে কি করে দেবে, ভাগ করে দেবে। ওইটা হচ্ছে কি বিকেন্দ্রীকরণ। এরপরে দেখেন, ব্যবস্থাপনার জোড়া মই কৌশল নীতি কি ব্যাখ্যা করো। আমরা জানি হেনরি ফেউলের নীতি আছে কয়টি, 14টি। তার ভিতরে কি ব্যবস্থাপনার জোড়া মৌসল নীতি হচ্ছে একটি নীতি। তাহলে এই নীতিটা কাকে বলে দেখেন, প্রতিষ্ঠানের উপর থেকে শুরু করে নিচের স্তর পর্যন্ত প্রত্যেকটি ব্যক্তি বিভাগ উপবিভাগকে একে অন্যের সাথে যুক্ত করে দেওয়ার নীতিকে কি বলা হয়, জোড়াময় কৌশল নীতি। এরপরে আসি বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনককে। দেখেন, বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক হলো আমেরিকান মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ফ্রেডারিক উইনস্লো টেইলর। একে আবার আমরা কি বলতে পারি, FW টেইলর। আপনাদের কিন্তু এই নামে আপনারা পরিচিত যে FW টেইলর। ঠিক আছে, এটাও কিন্তু আপনাদের MCQতে আসবে এবং কি ক দাগের জন্য ইম্পর্টেন্ট। এরপরে কি প্রশাসন কি, প্রতিষ্ঠানের যে স্তরে উদ্দেশ্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও কৌশল নীতি নির্ধারণ করা হয় তাকে কি বলা হয়, প্রশাসন বলা হয়। দেখেন, এই বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনককে, এটা কিন্তু হিউজ বোর্ডে আসছে। ঠিক আছে, এই বানানটা আপনারা একটু ভালোভাবে দেখে নেবেন। ঠিক আছে, বানানেই কিন্তু ভুল যায়, এক বানান ভুল গেলেই কিন্তু আপনাদের এটাই ভুল। আচ্ছা, এরপরে আমরা আসি এই অধ্যায়ের যে খ দাগের যে প্রশ্নগুলো। দেখেন, কার্য বিভাগ বলতে কি বোঝায় ব্যাখ্যা করো, অথবা কার্য বিভাজন কেন প্রয়োজন ব্যাখ্যা করো, কার্য বিভাজন নীতির ফলে কিভাবে কাজে দক্ষতা বাড়ে ব্যাখ্যা করো। 3টা প্রশ্নের উত্তরে কিন্তু সেম হবে। ঠিক আছে, এরপরে দেখেন, আদেশের ঐক্য নীতি প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো, অথবা আদেশের ঐক্য নীতি বলতে কি বোঝায় ব্যাখ্যা করো। এরপরে এইটা হচ্ছে আপনাদের দেখেন হিউজ বোর্ডে আসছে। এরপরে ব্যবস্থাপনার নির্দেশনার নীতিটি ঐক্য নীতি ব্যাখ্যা করো। এরপরে আছে সাম্যের নীতি বলতে কি বোঝায় ব্যাখ্যা করো। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে সাম্যের নীতি এটাও কিন্তু আছে আপনাদের হেনরি ফেউলের যে 14টা নীতি আছে, ওই 14টা নীতির ভিতরে একটি নীতি। ঠিক আছে, সাম্যের নীতি। আচ্ছা, এরপরে দেখেন, হেনরি ফেউলকে আধুনিক ব্যবস্থাপনার জনক বলা হয় কেন ব্যাখ্যা করো। ঠিক আছে, লাস্ট প্রশ্ন, এটাও কি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এরপরে আসি এই অধ্যায়ের যে গ এবং ঘ দাগের যে প্রশ্নগুলো যে জায়গা দিয়ে হবে, আপনাদের যারা বন্ধু বান্ধব আছে তাদেরকে একটু কি মেনশন দিয়ে দেন, অথবা কি ভিডিওটা একটু শেয়ার করে দেন। ঠিক আছে, যাতে তারাও একটু ক্লাস করে উপকৃত হতে পারে। দেখেন, এর বাইরে দিয়ে কিন্তু আপনারা প্রশ্ন পাবেন না। ঠিক আছে, আরো বারবার বলে দিই। তাইলে ব্যবস্থাপনার নীতি, এরপরে দেখি একজন আদর্শ ব্যবস্থাপকের গুণাবলী, এই দুই জায়গা দিয়ে আপনারা একটা সৃজনশীল পাবেন। ঠিক আছে, গ এবং ঘ দাগের একটা প্রশ্ন এই জায়গা দিয়ে আপনারা পাবেন। তো ব্যবস্থাপনার নীতি সম্পর্কে আগে দেখি। দেখেন, ব্যবস্থাপনার নীতি, যে হেনরি ফেউল আমাদের আধুনিক ব্যবস্থাপনার যে জনক, তার যে 14টা নীতি। ঠিক আছে, এই 14টা নীতি দিয়ে আপনাদের একটা প্রশ্ন হবে। ঠিক আছে, 14টা নীতি দিয়ে কি একটা প্রশ্ন হবে। প্রথমে বলা আছে কার্য বিভাজন বা কার্য বিভাগ নীতি, এরপরে দায়িত্ব ও কর্তৃত্বের সমতা রক্ষার নীতি, কেন্দ্রীকরণ ও বিকেন্দ্রীকরণ, একটু আগে আমরা ক দাগের জন্য পড়ে আসছি। এরপরে আদেশের ঐক্য নীতি, নির্দেশনার ঐক্য নীতি, সাধারণ স্বার্থে ব্যক্তিগত স্বার্থ ত্যাগের নীতি। এরপরে দেখেন জোড়াময় কৌশলের নীতি, একটু আগে আমরা ক দাগে এটা পড়ে আসছি, এটা কিন্তু ইম্পর্টেন্ট। এরপরে হচ্ছে নিয়মাবর্তিতার নীতি, শৃঙ্খলার নীতি, তারপরে বলা হচ্ছে পারিশ্রমিকের নীতি, সাম্যের নীতি, এরপরে হচ্ছে চাকরি স্থায়িত্বের নীতি, উদ্যোগের নীতি, একতাই বল নীতি, এটাও ইম্পর্টেন্ট। তাহলে এই 14টা নীতিটা একটু ভালোভাবে আপনারা বইতে সুন্দরভাবে আপনাদের দেওয়া আছে। ঠিক আছে, আর আমরা এই জায়গায় আপনাদের এই যে পিডিএফটা, এটা আমরা আপনাদের দিয়ে দেবো। ঠিক আছে, এই পিডিএফটা পড়লে আপনাদের আর বেশি টেনশন করার কোনো কারণ নেই। তো এই নীতি দিয়ে আপনারা কি একটা গ এবং ঘ দাগের প্রশ্ন পাচ্ছেন। আচ্ছা, এরপরে আমরা দেখি এই অধ্যায়ের যে টপ যে জ্ঞানমূলক এবং কি অনুধাবনমূলক প্রশ্নের MCQ যে প্রশ্নগুলো আছে সেইগুলোর আমরা
দেখি কি কি আছে। আধুনিক ব্যবস্থাপনার জনককে, একটু আগেই পড়ে আসলাম যে আধুনিক ব্যবস্থাপনার জনককে হেনরি ফেওল, ঠিক আছে। আর এফ.ডব্লিউ. টেলর, এটা কি বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক, বৈজ্ঞানিক। তাহলে আমাদের আধুনিক ব্যবস্থাপনার জনককে হেনরি ফেওল। দেখেন হেনরি ফেওলের প্রদত্ত ব্যবস্থাপনার মূল নীতির যে সংখ্যা কয়টি, আমরা একটু আগেই পড়ে আসছি যে এই নীতি কয়টি, 14টি। এই যে নীতি দিয়ে আপনারা এই জায়গা দিয়েই কি 10টা মার্ক আপনারা পাইতে পারেন। এমসিকিউতে আসবে, আপনাদের গ এবং ঘ দাগে আসবে এবং খ দাগেও আসবে, ঠিক আছে। তো হেনরি ফেওল নিয়ে আপনাদের প্রশ্ন হবেই মাস্ট। তাহলে নীতি আমাদের কয়টি, 14টি। আচ্ছা, এরপরে দেখি ব্যবস্থাপনার কোন নীতি অনুসারে সিদ্ধান্ত নিতে কর্মীর ভূমিকা কমানো হয়। প্রশ্নটা একবার ভালোভাবে দেখি, ব্যবস্থাপনার কোন নীতি অনুসারে সিদ্ধান্ত নিতে কর্মীর ভূমিকা কমানো হয়, ঠিক আছে। তো আমার দেখি প্রথমে বলা আছে নির্দেশনার নীতি, এরপরে বলা আছে কি সুশৃঙ্খল বিন্যাস নীতি, এরপরে বলা আছে কি উদ্যোগ নীতি অথবা কি কেন্দ্রীকরণ নীতি। তাহলে কি আমাদের দেখেন বলা আছে কি ব্যবস্থাপনার কোন নীতি অনুসারে সিদ্ধান্ত নিতে কর্মীর ভূমিকা কমানো হয়, এটা কি কেন্দ্রীকরণ নীতি। আচ্ছা, এরপরে দেখি হেনরি ফেওল ব্যবস্থাপনার গুণ হিসাবে যে দিকগুলো উল্লেখ করেছেন, ঠিক আছে, যে দিকগুলো আমাদের উল্লেখ করছে তার ভিতরে কি কি আছে দেখি। নৈতিক গুণাবলী, মানসিক সামর্থ্য, কারিগরি জ্ঞান, তিনটাই, ঠিক আছে। এই তিনটাই কি আমাদের ব্যবস্থাপনার গুণ হিসাবে যে দিকগুলো উল্লেখ করেছেন তার ভিতরে কি তিনটাই আমাদের আছে। তো সঠিক উত্তর কি 1, 2 ও 3। আচ্ছা, এরপরে দেখি নির্দেশনার ঐক্য ব্যবস্থাপনার একটি কি, আমরা একটু আগেই পড়ে আসছি যে হেনরি ফেওলের যে 14টা নীতি তার ভিতরে কি নির্দেশনার ঐক্য ব্যবস্থাপনা, এটাও কি একটা নীতি, ঠিক আছে। তো এটা কি একটা নীতি। আচ্ছা, এবার আসি আমরা তৃতীয় অধ্যায়, পরিকল্পনা প্রণয়ন ও সিদ্ধান্ত গ্রহণ। দেখেন পরিকল্পনা অধ্যায়টার নামই কি পরিকল্পনা প্রণয়ন। তো পরিকল্পনা দিয়ে একটা প্রশ্ন আপনাদের হবে ক দাগে যে পরিকল্পনা কি, পরিকল্পনা বলতে কি বুঝো, ঠিক আছে। আচ্ছা, প্রথমে দেখেন পরিকল্পনা কি বলা আছে, প্রতিষ্ঠানের কাঙ্ক্ষিত উদ্দেশ্য অর্জনের জন্য ভবিষ্যতে কোনো কাজ করাকে কিভাবে করবে, কখন করবে, কতটুকু সময়ের মধ্যে করবে প্রভৃতি আগের নির্ধারণ করার যে কর্মসূচি বা নকশা তাকে কি বলা হয়, পরিকল্পনা বলা হয়। দেখেন হিউজ বোর্ডে আসছে। এরপর দেখেন বাজেট কি, এটাও একটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন যে বাজেট কি, এই প্রশ্ন আমাদের পরীক্ষায় এসে গেছে যে বাজেট কি। আচ্ছা, দেখেন পরিকল্পনার সংখ্যাত্মক প্রকাশকে কি বলা হয়, বাজেট। আমরা যেটা পরিকল্পনা করি, ঠিক আছে। দেখা যাচ্ছে কি আমি একটা ব্যবসায় প্রতিষ্ঠান শুরু করব, আমার পরিকল্পনা আছে যে এই ব্যবসায় প্রতিষ্ঠানটা শুরু করতে আমার 10 লক্ষ টাকা লাগতে পারে, এইটা আমার কি পরিকল্পনা। কিন্তু এই যে 10 লক্ষ টাকা যেটা আমাদের কি সংখ্যায় পরিণত হচ্ছে ওইটাই কি আমার বাজেট, ওইটা কি আমার বাজেট। আচ্ছা, এরপরে দেখি লক্ষ্য কি। দেখেন ইম্পর্টেন্ট প্রশ্ন, এটাও কি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কোনো কাজের প্রত্যাশিত ফলকে কি বলা হয়, লক্ষ্য। কি বলা হয়, লক্ষ্য বলা হয়। কোনো কাজের যে প্রত্যাশিত ফল থাকবে সেটাই কি লক্ষ্য। আচ্ছা, এরপরে দেখি স্থায়ী পরিকল্পনা কি, যে পরিকল্পনায় একবার নির্ধারণ করার পর বারবার করা হয় তাকে কি বলা হয়, স্থায়ী পরিকল্পনা। দেখেন কোনো একটা পরিকল্পনা আমি একবারই করে রাখতেছি কিন্তু ওই কাজগুলো আমি বারবার করতেছি, ওইটাই কি আমার স্থায়ী পরিকল্পনা। এরপরে একার্থক পরিকল্পনা, ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে একার্থক পরিকল্পনা কি। দেখেন যে পরিকল্পনায় একবার মাত্র ব্যবহারের উদ্দেশ্যে প্রণীত হয় তাকে কি বলা হয়, একার্থক পরিকল্পনা। তার মানে কি একবার যে এই পরিকল্পনাটা কি আমার একবার ব্যবহারের উদ্দেশ্যে আমরা কি এই পরিকল্পনাটা বাস্তবায়ন করব, সেটা হচ্ছে কি একার্থক পরিকল্পনা। এরপরে আমরা খ দাগের যে সাজেশনটা এটা একটু দেখি। পরিকল্পনাকে
ব্যবস্থাপকীয় অন্যান্য কাজের ভিত্তি বলা হয় কেন ব্যাখ্যা করো, অথবা পরিকল্পনা হলো ব্যবস্থাপনার অন্যান্য কাজের ভিত্তি ব্যাখ্যা করো। এরপরে দেখেন পরিকল্পনাকে ব্যবস্থাপনার প্রাথমিক কাজ বলা হয় কেন ব্যাখ্যা করো। এরপরে বলা আছে কি পরিকল্পনার নমনীয়তা কেন প্রয়োজন ব্যাখ্যা করো। পরিকল্পনার আঙ্গিনা বলতে কি বোঝায় ব্যাখ্যা করো। এরপরে আসি এই অধ্যায়ের যে গ এবং ঘ দাগ, দেখেন একটাই টপিক মাত্র, কি একটাই টপিক যে পরিকল্পনার প্রকারভেদ। ঠিক আছে, এই পরিকল্পনার প্রকারভেদ দিয়ে আপনার প্রশ্ন হবে একটা গ এবং ঘ দাগে। গ এবং ঘ দাগে কোথা দিয়ে প্রশ্ন হবে? এই পরিকল্পনার প্রকারভেদ দিয়ে। আচ্ছা দেখেন প্রথমে বলা আছে পরিকল্পনা। পরিকল্পনাকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি? 3 ভাগে। কয় ভাগে ভাগ করতে পারি? 3 ভাগে। একটা বলা আছে প্রথমে প্রাকৃতিক শ্রেণী বিভাগ, একটা মেয়াদ ভিত্তিক, আর একটা কি সংগঠন কাঠামো। এই যে প্রাকৃতিক শ্রেণী বিভাগ এটাকে আবার 3 ভাগে ভাগ করা যায়, একটা লক্ষ্য, একটা স্থায়ী পরিকল্পনা, আর একটা কি একার্থক পরিকল্পনা। আমরা একটু আগেই পড়ে আসলাম যে একার্থক পরিকল্পনা কি। এরপরে দেখেন বলা আছে কি মেয়াদ ভিত্তিক। মেয়াদ ভিত্তিকের ভিতরে আছে স্বল্প মেয়াদী, মধ্যমেয়াদী এবং কি দীর্ঘমেয়াদী। এরপরে বলা আছে কি সংগঠন কাঠামোকে 2 ভাগে ভাগ করা যায়, একটা কৌশলমূলক পরিকল্পনা, একটা কি কার্যভিত্তিক পরিকল্পনা। এই কার্যভিত্তিক পরিকল্পনাকে আবার 3 ভাগে ভাগ করা যায়, একটা কি বিভাগীয়, একটা আঞ্চলিক, আর একটা কি সামগ্রিক। তো এই হচ্ছে আপনাদের টোটাল পরিকল্পনার একটা ছক। তো ছক দেখে ভয় পাওয়ার কি কোনো কারণ নেই, ঠিক আছে। আচ্ছা দেখেন প্রথমে আমাদের এর ভিতর থেকে যে ইম্পর্টেন্ট আপনাদের প্রশ্ন আসতে পারে কোথা থেকে? এই একার্থক পরিকল্পনা দিয়ে, এটা ইম্পর্টেন্ট। এই যে স্বল্প মেয়াদী, মধ্যমেয়াদী এবং কি দীর্ঘমেয়াদী। আচ্ছা এটা আমরা দেখি। প্রথমে দেখি প্রাকৃতিক শ্রেণী বিভাগ। এর প্রথমে হচ্ছে কি লক্ষ্য। কোনো লক্ষ্য অর্জনের জন্য যে পরিকল্পনাটা করা হবে সেটা আমাদের কি লক্ষ্যর যে পরিকল্পনা থাকবে সেইটা। এবার স্থায়ী পরিকল্পনা। স্থায়ী পরিকল্পনা আমরা একটু আগে করে আসছি যে একটা ব্যবসা প্রতিষ্ঠান শুরু করার সময় যে এই পরিকল্পনাটা আমার স্থায়ী, ঠিক আছে। এই পরিকল্পনা দিয়ে কি আমি ব্যবসা প্রতিষ্ঠানটা শুরু করব, এটা আমার স্থায়ী পরিকল্পনা। আর একার্থক পরিকল্পনা কি একটু আগে আমরা পড়ে আসলাম যে কি যে পরিকল্পনাটা একবার করা হয়, ঠিক আছে, যে পরিকল্পনাটা কি একবার করা হয় তাকে কি বলা হয়? একার্থক পরিকল্পনা। আচ্ছা এরপরে দেখি মেয়াদ ভিত্তিক। মেয়াদ ভিত্তিকের ভিতরে আছে স্বল্প মেয়াদী। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভালোভাবে বোঝেন যে স্বল্প মেয়াদীটা কেমন। স্বল্প মেয়াদে কি 1 বছরের কম সময় হবে। 1 বছরের ভিতরে যে পরিকল্পনাটা করা হয় তাকে কি বলা হয়? স্বল্প মেয়াদী পরিকল্পনা। আর যেটা 1 থেকে 5 বছরের ভিতরে করা হয় সেটাকে কি বলা হয়? মধ্যমেয়াদী পরিকল্পনা। আর যে পরিকল্পনাটা 5 বছরের অধিক সময়, 5 বছরের কি হবে? অধিক সময় ধরে করা হবে তাকে কি বলা হবে? দীর্ঘমেয়াদী পরিকল্পনা। এই ছিল আমাদের কি যে মেয়াদ ভিত্তিক পরিকল্পনার শ্রেণী বিভাগ। আসেন এইবার আমরা দেখি কাঠামো ভিত্তিক শ্রেণী বিভাগে। প্রথমে বলা আছে কৌশলমূলক, এরপরে আছে কার্যভিত্তিক। এই কার্যভিত্তিকটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কেমন দেখি, প্রথমে বলা আছে বিভাগীয় পরিকল্পনা। একটা বিভাগ যেমন আমাদের কি বলে ঢাকা বিভাগ, তারপরে হচ্ছে খুলনা বিভাগ। এই যে বিভাগীয় যে হচ্ছে কি পরিকল্পনাটা করা হয় একটা বিভাগ নিয়ে, সেটা হচ্ছে কি আমাদের বিভাগীয় পরিকল্পনা। এরপরে দেখেন আঞ্চলিক, যেমন দক্ষিণ অঞ্চল, পূর্ব অঞ্চল, পশ্চিম অঞ্চল, এমন আঞ্চলিক ভিত্তিতে যে পরিকল্পনাটা করা হয় সেটা আমাদের কি আঞ্চলিক পরিকল্পনা। আচ্ছা এরপরে দেখি সামগ্রিক পরিকল্পনা। পুরো দেশটার ভিতরে, পুরো দেশটা নিয়ে যে পরিকল্পনাটা করা হবে সেটা কি আমাদের সামগ্রিক পরিকল্পনা। তো এইটা ছিল আমাদের কি পরিকল্পনার প্রকারভেদ। এইখান দিয়ে আপনাদের একটা গ এবং ঘ থেকে 100% প্রশ্ন আপনারা পাবেন, ঠিক আছে। তো যদি আপনাদের গ এবং ঘ দাগের প্রথম লাইনের উত্তরটা আপনারা সঠিক দিতে পারেন তো আপনারা ওই প্রশ্নের ফুল মার্কস পাইতে পারেন, ঠিক আছে। আচ্ছা এরপরে আমরা দেখি এই অধ্যায়ের যে এমসিকিউ গুলো। দেখেন ঢাকা কলেজের সাপ্তাহিক ক্লাস রুটিন কোন ধরনের পরিকল্পনা? দেখেন ঢাকা কলেজের যে সাপ্তাহিক যে রুটিনটা করা হয় ওইটা কি আমরা প্রতিদিন, ওইটা কি ঢাকা কলেজ কি প্রতিদিন চেঞ্জ করে? ওটা প্রতিদিন চেঞ্জ করা না, ওইটা কি একটা স্থায়ী পরিকল্পনা, ওইটা কি একটি স্থায়ী পরিকল্পনা। আচ্ছা এরপরে আসি ব্যবস্থাপনার কোন কাজকে চিন্তাশীল প্রক্রিয়া বলা হয়? কোন কাজকে? দেখেন চিন্তা করতে গেলে আমার কি করা লাগে? পরিকল্পনা করা লাগে। একটা জিনিস নিয়ে যখনই আমি পরিকল্পনা করব তখন কি আমার চিন্তা করা লাগবে, ঠিক আছে। তো আমাদের উত্তর কি পরিকল্পনা।
এরপরে দেখি সরাসরি ভোক্তার কাছে পণ্য সরবরাহ করা। দেখেন সরাসরি ভোক্তার কাছে, ঠিক আছে, একটা পণ্য দ্রব্য যখন একটা সরাসরি আমরা ভোক্তার কাছে পৌঁছাই দিই, এটা আমরা কিসের মাধ্যমে পৌঁছাই দিই? নীতি না, আমরা যে 14টা নীতি জানি ওই 14টা নীতির ভিতরে কি পণ্যটা একজনের কাছে সরাসরি পৌঁছাই দেওয়া এরকম কোনো নীতি আমাদের নাই। এরপরে দেখেন প্রক্রিয়া, এটাও একটা প্রক্রিয়া না, এটা একটা পদ্ধতিও না, তো এটা একটা কি কৌশল। দেখেন পণ্যটা যখনই আমরা ভোক্তার কাছে সরাসরি পৌঁছায় দিব তখন কি ভোক্তা অনেক কি খুশি হবে, সেই পণ্যটা সে বাসায় বসে অথবা কি যে জায়গায় চাচ্ছে ওই জায়গায় বসেই পেয়ে যাচ্ছে। তো এটা কি একটা কৌশল, ব্যবসায়ের কি একটা কৌশল। আচ্ছা এরপরে দেখি পরিকল্পনাকে বলা হয়, দেখেন পরিকল্পনাকে কি বলা হয়? একটা কি বুদ্ধিদীপ্ত কাজ, কারণ কি পরিকল্পনা কি বুদ্ধি দিয়ে করা হয়, ঠিক আছে, যে পরিকল্পনাটা আমি আমার এই কাজটা আমি এইভাবে করলে ঠিক হবে কি এইভাবে না করলে ঠিক হবে না, আমরা এটা কি পরিকল্পনা দিয়েই করি, ঠিক আছে। তারপরে দেখেন শারীরিক কাজ, কারণ পরিকল্পনা কি শারীরিক কাজ? আমার নিজের যে কায়িক শ্রম, এই কায়িক শ্রম দিয়ে কি পরিকল্পনা করি? কখনোই না। তাহলে কি শারীরিক কাজ না, মানসিক কাজ, অথবা কি এটাকে আমার অকায়িক কাজ, তাই তো আমার মেধা দিয়ে এই কাজটা করা লাগতেছে, সেহেতু কি এটা আমাদের কি মানসিক কাজ। তো সঠিক উত্তর কি 1 ও 3। আচ্ছা এরপরে আসি সময়ের ভিত্তিতে পরিকল্পনা কত প্রকার। সময়ের ভিত্তিতে, ঠিক আছে, সময়ের ভিত্তিতে পরিকল্পনা কত প্রকার? দেখি প্রথমটা কি আমরা জানি সময়ের ভিত্তিতে পরিকল্পনা 3 প্রকার। একটা কি স্বল্প মেয়াদী, আরেকটা কি মধ্যমেয়াদী, আরেকটা কি দীর্ঘমেয়াদী। তো এই 3 প্রকার হচ্ছে সময়ের ভিত্তিতে পরিকল্পনা। তো আমাদের সঠিক উত্তর কি 3 প্রকার। এরপরে দেখেন চতুর্থ অধ্যায় সংগঠিতকরণ, ঠিক আছে, চতুর্থ অধ্যায় কি আলোচনা করব? সংগঠিতকরণ। প্রথমেই বলা আছে সংগঠিতকরণ। এই অধ্যায়ের যে ক দাগের যে আপনাদের সাজেশনটা, সংগঠন কি, দেখেন হিউজ বোর্ডে আসছে যে সংগঠন কি নির্দিষ্ট লক্ষ্য অর্জনের একাধিক ব্যক্তির সংঘবদ্ধতা এবং পারস্পরিক যে সম্পর্ক নির্ধারণ করার কাঠামোবদ্ধ ও প্রাতিষ্ঠানিক রূপকে কি বলা হয়? সংগঠন বলা হয়। এরপরে সংগঠিতকরণ, এই সংগঠন অথবা সংগঠিতকরণ যে কোনো একটা প্রশ্ন আপনাদের পরীক্ষায় আসবে ক দাগে, ঠিক আছে। তো দেখেন প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগ ও উপবিভাগ ও কর্মীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক নির্ধারণকে কি বলা হয়? সংগঠিতকরণ বলা হয়। আচ্ছা এরপরে দেখেন সংগঠন চার্ট, এটাও ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। প্রতিষ্ঠানের কাজগুলোকে বিভিন্ন বিভাগ ও উপবিভাগে ভাগ করে প্রত্যেকের দায়িত্ব ও কর্তৃত্ব নির্ধারণের মাধ্যমে পারস্পরিক সম্পর্ককে চিত্রের মাধ্যমে উপস্থাপন করাকে কি বলা হয়? সংগঠন চার্ট অথবা কি চিত্র। তার মানে কি আমাদের একটা চিত্রের মাধ্যমে উপস্থাপন করা লাগবে, সেটাই কি সংগঠন চিত্র অথবা চার্ট। এরপরে দেখেন সরল রৈখিক সংগঠন, ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। সরল রৈখিক সংগঠন কি? সরল রৈখিক সংগঠন বলতে কি বুঝো? এটা কি খ দাগেও আসতে পারে। তো দেখেন যে সংগঠন কাঠামোগত ক্ষমতা বা কর্তৃত্ব রেখা ব্যবস্থাপনার সর্বোচ্চ স্তর থেকে সরল রেখার মতো, কিসের মতো? সরল রেখার মতো পর্যায়ক্রমে নিচের স্তরে কর্মীদের কাছে নেমে আসে, তাকে কি বলা হয়? সরল রৈখিক সংগঠন বলা হয়। তো এটা কিন্তু খ দাগের জন্য ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, ঠিক আছে। আপনাদের বন্ধুদের একটু মেনশন করে দেন, ঠিক আছে। আপনার আশেপাশে যে বন্ধুরা আপনার পরীক্ষা দিচ্ছে তাদেরকে একটু মেনশন করে দেন, যাতে আপনারা একটু উপকৃত হতে পারেন, ঠিক আছে। তো এই ক্লাসের এই যে টপিক নিয়ে আমরা আলোচনা করতেছি এর বাইরে দিয়ে কিন্তু কিছুই আসবে না। তো প্রত্যেকটা যে আপনারা ব্যবসায় যেটা মার্কেটিং পরীক্ষা দিলেন একটু এর আগে, এরপরে হচ্ছে কি ম্যানেজমেন্ট প্রথম পত্র দিলেন, দেখছেন আমাদের প্রশ্নগুলো কি যা আমরা সাজেশন দিচ্ছি তাই আপনাদের কমন আসতেছে। তো কি এই ক্লাস থেকেও আপনারা কমনই পাবেন। তো আপনাদের বন্ধুদের একটু কি মেনশন দিয়ে দেন। এরপরে আছে কমিটি কি। দেখেন কমিটি কি ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, যে কমিটি কি। দেখেন ইউজ বোর্ডে আসছে প্রতিষ্ঠানের পক্ষ থেকে কোনো সমস্যা সমাধান বা বিশেষ কোনো কাজের দায়িত্বভার কোনো ব্যক্তি বা ব্যক্তিবর্গের উপর দেওয়া হলে তা সেই ব্যক্তিবর্গের সমষ্টিকে কি বলা হবে?
কমিটি বলা হবে। এরপরে ম্যাট্রিক্স সংগঠন কি, আরো একটি ইম্পর্টেন্ট প্রশ্ন, যে ম্যাট্রিক্স সংগঠন কি, যে সংগঠন কাঠামো কার্যভিত্তিক ও প্রকল্প বা দ্রব্যভিত্তিক সংগঠনের সমন্বয়ে গঠন করা হয় তাকে কি বলা হয়, ম্যাট্রিক্স সংগঠন। ঠিক আছে, এই অধ্যায়ের যে খ দাগের যে প্রশ্নের যে সাজেশনটা, এটা একবার দেখেন। আদর্শ সংগঠনের দায়িত্ব কর্তৃত্ব ভারসাম্যপূর্ণ হয়, ব্যাখ্যা করো। এরপরে বলা আছে সংগঠন কাঠামোর নির্ধারণ কেন প্রয়োজন, ব্যাখ্যা করো। এরপরে বলা আছে সরল রৈখিক ও উপদেষ্টা সংগঠন কাঠামো সব ধরনের ব্যবসায়ের উপযুক্ত নয়, ব্যাখ্যা করো। এরপরে বলা আছে কি প্রতিষ্ঠানের কমিটি সব রোগের মহা ঔষধ নয়, এটা কি ব্যাখ্যা করো। দেখেন নিউজ বোর্ডে আসছে। আচ্ছা, ওই ছিল আমাদের কি খ দাগের যে সাজেশনটা। আচ্ছা, এরপরে দেখি আমাদের গ এবং ঘ দাগের যে সাজেশন, সংগঠন কাঠামোর প্রকারভেদ এবং কি সরল রৈখিক সংগঠন। আচ্ছা, তাহলে প্রথমে আমরা আসি সংগঠন কাঠামোর যে প্রকারভেদ। দেখেন সংগঠনের কাঠামোর যে প্রকারভেদ, এটাকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি, কয় ভাগে, 5 ভাগে ভাগ করতে পারি। প্রথমে বলা আছে কি সরল রৈখিক সংগঠন। দেখেন যে সংগঠন কাঠামো কর্তৃক রেখা ব্যবস্থাপনার সর্বোচ্চ স্তর হতে ক্রমান্বয়ে নিচের দিকে সরল রেখার মতো নিচের দিকে প্রভাবিত হবে তাকে কি বলা হবে, সরল রৈখিক সংগঠন। এরপরে বলা আছে সরল রৈখিক ও পদস্থ কর্মী সংগঠন। দেখেন এখানে বলা আছে কি যে সংগঠন কাঠামোতে সরল রৈখিক নির্বাহীকে প্রতিযোগিতা করার জন্য উপদেষ্টা ও বিশেষজ্ঞ কর্মীর ব্যবহার করা হয় তাকে সরল রৈখিক বা পদস্থ কর্মী সংরক্ষণ বলে। কমন পাইছি স্যার, ঠিক আছে, আজকেও কমন পাবেন। ঠিক আছে, আজকেও এই যে ক্লাসটা করতেছেন কি এটা দিয়েও আপনারা কি কমন পাবেন, তো এই ক্লাসটা একটু মনোযোগ দিয়ে করেন। আচ্ছা, এরপরে আমরা দেখি কার্যভিত্তিক যে সংগঠন। বলা আছে কার্যভিত্তিক সংগঠন বলতে এমন এক ধরনের সংগঠনকে বোঝায় যেটা ব্যবস্থাপনার কার্যাবলীকে কাজের প্রকৃতি অনুযায়ী ভাগে ভাগ করে দেওয়া হয়। ঠিক আছে, তার মানে কি কার্যভিত্তিকে কি হবে, কাজের যে কার্য অনুযায়ী এক একজনকে এই কাজটা ভাগ করে দেওয়া হবে, সেটাকে কি আমাদের কি বলা হয়, কার্যভিত্তিক সংগঠন। আচ্ছা, এরপরে আসি ম্যাট্রিক্স সংগঠন। দেখেন ব্যবস্থাপনা সংগঠনের আধুনিক রূপ হলো ম্যাট্রিক্স সংগঠন। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ এমসিকিউতে আপনাদের আসতে পারে যে ব্যবস্থাপনা সংগঠনের আধুনিক রূপ কোনটি, ম্যাট্রিক্স সংগঠন। আচ্ছা, এটি হলো মূলত বিভাগীয়করণের একাধিক পদ্ধতির মিশ্র রূপ। একাধিক পদ্ধতির কি হবে, এটা একটা মিশ্র রূপ, এটা হচ্ছে ম্যাট্রিক্স সংগঠন। এরপরে দেখেন কমিটি সংগঠন। বলা আছে কি কমিটি হলো একদল লোকের সমষ্টি, অবশ্যই অনেকগুলো লোক নিয়ে কি কমিটি গঠন করা হয়। তাহলে বলা আছে কি কমিটি হলো একদল লোকের সমষ্টি যাদের উপর বিশেষভাবে কোনো নির্দিষ্ট প্রশাসনিক কার্য সমাধান করার দায়িত্ব অর্পণ করা হয়। ঠিক আছে, যে কোনো একটা ব্যবসা প্রতিষ্ঠান শুরু করার সময় সেই ব্যবসা প্রতিষ্ঠানের একটা কমিটি গঠন করা হয়। ঠিক আছে, যেমন আমরা এক মালিকানা ব্যবসায়, যেমন আমরা অংশীদারি ব্যবসায় অথবা কি যৌথ মূলধনী ব্যবসায় অথবা সমবায় সমিতিতে যেমন কি কমিটি গঠন করে আসছি, তেমন প্রত্যেকটা ব্যবসায় শুরু করতে গেলে কি একটা কমিটি গঠন করা হয়। আচ্ছা, এই ছিল আপনাদের গ এবং ঘ দাগের সাজেশন। তো এই গ এবং ঘ দাগের এইখান দিয়ে আপনাদের একটা প্রশ্ন হবে। আর এই সরল রৈখিক সংগঠন, এটা একটু ভালোভাবে দেখবেন। সরল রৈখিক সংগঠনের কিছু পয়েন্ট আপনাদের দেওয়া আছে, ওই পয়েন্টগুলো একটু দেখবেন। তো প্রশ্নটা মেনলি হবে হচ্ছে কাঠামোর প্রকারভেদ দিয়ে একটা প্রশ্ন আপনারা পাবেন। ঠিক আছে, আচ্ছা, এরপরে দেখি এই অধ্যায়ের যে এমসিকিউ গুলা। দেখেন প্রথমে বলা আছে কি ব্যবস্থাপনার কোনো কাজ ঊর্ধ্বতন ও অধস্তন সম্পর্ক নিম্নরূপ করে। ব্যবস্থাপনার কোন কাজ, আমরা আগে অপশনগুলো একটু দেখি। পরিকল্পনা আছে, এরপরে বলা আছে কি সংগঠন আছে, এরপরে কি সমন্বয় সাধন, এরপরে কি বলা আছে নিয়ন্ত্রণ। তাহলে আমাদের বলা আছে ব্যবস্থাপনার কোন কাজ ঊর্ধ্বতন অধস্তন সম্পর্কে নিম্নরূপ করে, কোনটা করে, সংগঠন। সঠিক উত্তর কি সংগঠন। আচ্ছা, এরপরের প্রশ্ন দেখি কোন সংগঠন কাঠামোতে একজন ঊর্ধ্বতন সর্বসময় কি ক্ষমতার প্রয়োগ করেন। ক্ষমতার প্রয়োগ, দেখেন কি বলা আছে এই জায়গায়, ক্ষমতার প্রয়োগ করেন। তাইলে কোন সংগঠন কাঠামোতে একজন যে ক্ষমতার প্রয়োগটা করবে কিসের মাধ্যমে,
সরলরৈখিক সংগঠন। এখন সরলরৈখিক সংগঠন তো মানে কি, যে সরলরেখার মাধ্যমে কি উপর থেকে নিচের দিকে যে আমাদের দায়িত্বগুলো দেওয়া হবে সেটা কি আমাদের সরলরৈখিক সংগঠন। আচ্ছা, এরপরে দেখেন ভিন্ন মত দেওয়ার সুযোগ আছে কোন সংগঠনে। এই জায়গায় কি বলা আছে, ভিন্ন মত। যে সেই সংগঠনের সাথে যুক্ত হবে তিনি কি ভিন্ন ভিন্ন মত দিতে পারবেন। তা ভিন্ন মত দিতে আমরা কোথায় পারি, একটা কমিটিতে অনেকজন থাকে, এখন সবার মত নেওয়া হয় ওই জায়গায়, তাহলে কি এখানে ভিন্ন মত নেওয়ার সুযোগ আছে কিসে, কমিটিতে, কমিটি সংগঠন। আচ্ছা, এরপরে দেখি দ্রব্য ভিত্তিক ও কার্যভিত্তিক বিভাগীয়করণ করা হয় কোন সংগঠনে। কি বলা আছে, দ্রব্য ভিত্তিক ও কার্যভিত্তিক বিভাগীয়করণ করা হয় কোন সংগঠনে, ম্যাট্রিক সংগঠনে। আচ্ছা, এরপরে দেখেন কার্যভিত্তিক সংগঠনের বৈশিষ্ট্যগুলো আমরা একটু দেখি। প্রথমে বলা আছে পদস্থ কর্মীর প্রাধান্য, এরপরে বিশেষায়নের সুযোগ, এরপরে বলা আছে কি বেশি ব্যয়। তো আমাদের আমরা যে সংগঠনটা করতেছি এটার ভিতরে কি ব্যয়ের কোনো আনাগোনা নাই, ঠিক আছে, তো ব্যয় আমাদের হচ্ছে না, তাহলে আমাদের সঠিক উত্তর কি 1 ও 2। আচ্ছা, এরপরে আমরা আসি পঞ্চম অধ্যায়, কর্মী সংস্থান বলতে আমরা কি বোঝাই, যে আমরা কর্মী নির্বাচন করব, আমাদের ব্যবসায় প্রতিষ্ঠানটা সুষ্ঠুভাবে করার জন্য কি কর্মীগুলোকে নির্বাচন করব, সেটা হচ্ছে আমাদের কর্মী সংস্থান। দেখেন প্রথমে বলা আছে কর্মী সংগ্রহ কি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, যে কর্মী সংগ্রহ কি, শূন্য পদ পূরণের জন্য যথাযথ পদ্ধতিতে সম্ভাব্য চাকরি প্রার্থীদের নির্দিষ্ট পদে আবেদন করতে যে নির্বাচন প্রক্রিয়ার অংশ নিতে উৎসাহ করাকে কি বলা হয়, কর্মী সংগ্রহ। যদি আমাদের কোম্পানিতে যে পদের যে শূন্য পদটা থাকবে ওইটা পূরণ করার জন্য যে নিয়োগপত্রটা দেওয়া হয় ওইটা হচ্ছে কি কর্মী সংগ্রহ। এরপরে দেখেন পদোন্নতি, যে পদের যে উন্নতিটা হবে, আমি যে পদে আছি এই পদ থেকে আমার কি উপরের পদে নিয়ে যাওয়া হবে, এটা হচ্ছে কি পদোন্নতি। দেখেন প্রতিষ্ঠানের কর্মরত কর্মীর বর্তমান পদ থেকে মর্যাদা, ক্ষমতা এবং দায়িত্ব এবং সুযোগ সুবিধা বাড়িয়ে উচ্চতর পদে পদোন্নয়ন করাকে কি বলা হয়, পদোন্নতি। ঠিক আছে, তাহলে আমার যে পদ থাকবে সেই পদ থেকে আমাকে কি উপরের পদে নিয়ে যাওয়া হবে। এরপরে দেখেন পদোন্নতির ভিত্তি কয়টি, পদোন্নতির ভিত্তি হচ্ছে তিনটি। তিনটি, একটা জ্যেষ্ঠতা, একটা হচ্ছে কি যোগ্যতা, এটা কি জ্যেষ্ঠতা ও যোগ্যতা, এই তিনটা হচ্ছে আমাদের কি পদোন্নতির নীতি। এরপরে দেখি আউটসোর্সিং কি, চুক্তির মাধ্যমে নিজ প্রতিষ্ঠানের বাইরে তৃতীয় কোনো ব্যক্তি বা পক্ষ দিয়ে কাজ করিয়ে নেওয়াকে আউটসোর্সিং বলা হয়। ঠিক আছে, আমার যে প্রতিষ্ঠান, আমার এই প্রতিষ্ঠানের কাজগুলো আমরা যে আমাদের যে কর্মী আছে এই কর্মী ব্যতীত যে বাইরের যে লোক দিয়ে যে কাজটা আমরা করাই নিতে পারতেছি এটাকে কি বলা হয়, আউটসোর্সিং বলা হয়। এরপরে দেখেন কর্মী নির্বাচন কি, কর্মী নির্বাচন হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে চাকরি প্রার্থীদের মধ্যে থেকে নির্দিষ্ট পদের জন্য কাঙ্ক্ষিত ব্যক্তিকে বাছাই করা হয়। এরপরে বলা আছে প্রশিক্ষণ কি, ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, যে প্রশিক্ষণ কি, পেশাগত জ্ঞান ও দক্ষতা বাড়ানোর জন্য নিয়মতান্ত্রিক উপায়ে কর্মীদের হাতে কলমে শিক্ষাদানের যে পদ্ধতি, দেখেন কর্মীদের হাতে কলমে শিক্ষাদানের যে পদ্ধতিটা থাকবে সেটাকে কি বলা হয়, প্রশিক্ষণ। এরপরে হচ্ছে এই অধ্যায়ের যে খ দাগের যে সাজেশনটা, দেখেন কর্মী সংস্থান ব্যবস্থাপনার গুরুত্বপূর্ণ কেন ব্যাখ্যা করো। এরপরে বলা হচ্ছে কর্মী সংগ্রহের অভ্যন্তরীণ উৎস কিভাবে ব্যয় হ্রাস করে ব্যাখ্যা করো। কর্মী সংগ্রহের নির্বাচনকে ঋণাত্মক প্রক্রিয়া বলা হয় কেন ব্যাখ্যা করো। এরপরে বলা আছে কর্মীদের প্রশিক্ষণ দেওয়া প্রয়োজন কেন ব্যাখ্যা করো। এরপরে পদ আবর্তন বলতে কি বোঝায় ব্যাখ্যা করো। আচ্ছা, এই ছিল আপনাদের এই অধ্যায়ের যে খ দাগের যে সাজেশন। এই যে কয়টা সাজেশন দেয়া যায়, 5টা, মাত্র 5টা প্রশ্ন দেয়া। এই 5টা প্রশ্ন দিয়ে আপনারা একটা প্রশ্ন পাবেন, তো ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা গ এবং ঘ দাগের সাজেশনটা একটু দেখি। কর্মী সংস্থান প্রক্রিয়ার পদক্ষেপ এবং কর্মী সংগ্রহের যে উৎস, ঠিক আছে, উৎস দিয়ে একটা প্রশ্ন 100% আসবে। ঠিক আছে, এখান দিয়ে একটা প্রশ্ন আসার সম্ভাবনা আছে, কিন্তু এইখান দিয়ে একটা মাস্ট প্রশ্ন আপনারা পাবেনই। তো প্রথমে আমরা দেখি কর্মী সংস্থান প্রক্রিয়ার যে পদক্ষেপগুলো।
প্রথম পদক্ষেপ কি? কর্মী সংগ্রহ। ঠিক আছে, প্রথম আমাদের পদক্ষেপ কি? কর্মী সংগ্রহ। এটা কিন্তু এমসিকিউতে আসে যে কর্মী সংস্থানের প্রক্রিয়ার প্রথম পদক্ষেপ কোনটি? তো কর্মী সংগ্রহ। এরপরে দেখেন কর্মী নির্বাচন, এরপর হচ্ছে নিয়োগ স্থাপনা, এরপর হচ্ছে প্রশিক্ষণ। এই যে চারটা, এটা হচ্ছে কি কর্মী সংস্থান প্রক্রিয়ার পদক্ষেপ। আচ্ছা, এরপরে আমরা যাই কর্মী সংগ্রহের উৎস। দেখেন কর্মী সংগ্রহের যে উৎসটা, কর্মী সংগ্রহের উৎসকে দুই ভাগে ভাগ করা হয়, একটা অভ্যন্তরীণ উৎস আর একটা কি বাহ্যিক উৎস। তো অভ্যন্তরীণ উৎসটা কি? যেটা হচ্ছে কি যে আমার ব্যবসায় প্রতিষ্ঠানটার ভিতরে যে কাজগুলো হবে ওইটাকে অভ্যন্তরীণ, আর যেটা বাইরে থেকে আমরা নিয়ে আসবো ওইটা কি আমাদের বাহ্যিক। তো আমরা একটু আলোচনা করি বেসিক। দেখি কর্মী সংগ্রহের উৎসকে কয় ভাগে ভাগ করা হয়? দুই ভাগে, একটা অভ্যন্তরীণ একটা কি বাহ্যিক। প্রথমে অভ্যন্তরীণকে তিন ভাগে ভাগ করা হয়, একটা কি পদোন্নতি, একটা কি বলা আছে এই জায়গায় পদোন্নতি, আরেকটা নিয়োজিত কর্মীদের সুপারিশ, আরেকটা কি শ্রমিক সংঘের সুপারিশ। দেখেন পদোন্নতির মাধ্যমে যেটা আমার অভ্যন্তরীণ যে আমার ব্যবসায়ের যে কর্মীটা আছে তাকে তার কাজের পারফরমেন্সটা অনেক ভালো হচ্ছে, এই জন্য কি তাকে উপরের পদে আমরা পদোন্নত করতেছি, তাহলে এটা হচ্ছে পদোন্নতি। এরপরে নিয়োজিত কর্মীদের যে কর্মীগুলো আছে তাদের সুপারিশে একজনকে আমরা কি পদোন্নতি করলাম। এরপরে বলা আছে শ্রমিক সংঘের সুপারিশ, এটা হচ্ছে অমন যে সুপারিশের মাধ্যমে কি আমরা পদোন্নতি করতেছি। তাই এগুলো আমার কি অভ্যন্তরীণ, এগুলো কি আমার অভ্যন্তরীণ কর্মী সংগ্রহের উৎস। আচ্ছা, এরপরে আমরা দেখি বাহ্যিক উৎস। দেখেন কি বলা আছে, চাকুরি সন্ধানী, তারপরে শিক্ষা প্রতিষ্ঠান, চাকুরি বিনিয়োগ, তারপরে বলা আছে কি বিজ্ঞাপন। তো এই চার ভাগে আমরা বাহ্যিক, এই যে বাইরে থেকে আমরা যে চার ভাগে কর্মীগুলো সংগ্রহ করি, এটা হচ্ছে কি আমাদের এই চার ভাগে। চাকুরি সন্ধানী যারা আছে চাকুরির জন্য চাকুরি খোঁজ করতেছে তাদের কি আমরা এই নিয়োগের মাধ্যমে ব্যবসায় কর্মী হিসাবে নিয়োগ করতে পারি। এরপরে শিক্ষা প্রতিষ্ঠান, একটা শিক্ষা প্রতিষ্ঠানের যে স্টুডেন্টগুলো অনেক ভালো হয়, তারপরে ঠিক আছে এই যারা হচ্ছে কাজের প্রতি আগ্রহ থাকে তাদেরকে আমরা কি শিক্ষা প্রতিষ্ঠান থেকে আমাদের কোম্পানি অথবা আমাদের ব্যবসায় প্রতিষ্ঠানে চাকরি দিতে পারি। তারপরে চাকরি বিনিয়োগ কেন্দ্র, যে চাকরির যে কেন্দ্র থাকে যে এখান দিয়ে সকল ধরনের চাকরি পাওয়া যায়, তেমন চাকরি বিনিয়োগ কেন্দ্র থাকবে। এরপরে বলা আছে কি বিজ্ঞাপন, আমরা বিজ্ঞাপনের মাধ্যমে কি কর্মী সংগ্রহ করতে পারি। তো এটা ছিল কর্মী সংগ্রহের উৎস। তো এইখান দিয়ে আপনাদের একটা গ এবং ঘ দাগের প্রশ্ন কিন্তু আসবে 100%, যে কর্মী সংগ্রহ মানে আমরা কর্মীটা কোনভাবে হচ্ছে সংগ্রহ করতেছি, উদ্দীপক দিয়ে আমরা বুঝবো যে এটা অভ্যন্তরীণ কি বাহ্যিক। ঠিক আছে, তো এমনই প্রশ্ন একটা আপনারা পাবেন। আচ্ছা, এই অধ্যায়ের যে টপ এমসিকিউ গুলো আছে, এমসিকিউ গুলো আমরা একটু আলোচনা করি। দেখেন প্রতিষ্ঠানের মানবীয় উপকরণ কি বলা আছে? মানবীয় উপকরণ। মানবীয় উপকরণ বলতে কি বোঝায়? মানুষ যারা, ঠিক আছে। তাই এর ভিতরে যন্ত্রপাতি তো মানুষ হইতে পারে না, পদ্ধতিও মানুষ হইতে পারে না, শ্রমও কি মানুষ হইতে পারে না, কর্মী, একজন কর্মী কি মানুষ। তাহলে কি মানবীয় উপকরণ কি কর্মী। এরপরে দেখেন কর্মী সংস্থানের প্রথম ধাপ, ওই যে আমরা কর্মী সংস্থান একটু আগেই পড়ে আসছি যে কর্মী সংস্থানের প্রথম ধাপ কোনটি, এটা আপনাদের এমসিকিউতে আসতে পারে। তো এটাই দেখেন এমসিকিউতে এসে গেছে। তো আমাদের কর্মী সংস্থানের প্রথম ধাপ কোনটি? কর্মী সংগ্রহ। আচ্ছা, এরপরে দেখেন কর্মী সংগ্রহের অভ্যন্তরীণ কি বলা আছে? কর্মী সংগ্রহের যে অভ্যন্তরীণ উৎস, কর্মী সংগ্রহের অভ্যন্তরীণ উৎস কোনটি? বিজ্ঞাপন না, বিজ্ঞাপন কি বাহ্যিক উৎস। পদোন্নতি, দেখেন পদোন্নতির মাধ্যমে কি আমার নিজের যে প্রতিষ্ঠানটা আছে ওই প্রতিষ্ঠানের যে কর্মীটাকে আছে ওইটাকে আমরা কি পদোন্নতির মাধ্যমে উপরের পদে নিয়ে যাচ্ছি, তাহলে এটা কি আমার অভ্যন্তরীণ। তাহলে আমাদের সঠিক উত্তর কি হবে? পদোন্নতি। সঠিক উত্তর কি হবে? পদোন্নতি। আচ্ছা, এরপরে আসি কর্মী সংগ্রহের বাহ্যিক যে উৎসটা। দেখেন কি বলা আছে? শিক্ষা প্রতিষ্ঠান, অবশ্যই শিক্ষা প্রতিষ্ঠান দিয়ে আমরা কর্মী সংগ্রহ করতে পারি। এরপরে বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্র, এটা দিয়েও কি আমরা কর্মী সংগ্রহ করতে পারি। এরপরে বলা আছে দেখেন চাকরি প্রার্থীদের উৎসাহিত করা। আমরা তো এই জায়গায় কর্মী সংগ্রহ করতেছি, আমরা তো কি কর্মীদের উৎসাহ করতেছি না, আমাদের দরকার কি কর্মী সংগ্রহ করা। তো এইটা আমাদের আসবে না। তো আমাদের সঠিক উত্তর কি আসবে? 1 ও 2। আচ্ছা, এরপরে আসি কোনটি কর্মী সংগ্রহের অভ্যন্তরীণ উৎস। দেখেন কর্মী সংঘের যে অভ্যন্তরীণ উৎস আমরা 3টা পড়ে আসছি, এর ভিতরে কোনটা আছে? এর ভিতরে আছে শ্রমিক সংঘের যে সুপারিশ, এটা কি আমাদের অভ্যন্তরীণ। আমাদের ভিতরের লোকজন যারা আছে তারাই কি আমাদের
এরা হচ্ছে আমাদের যারা আমাদের ভিতরেই থাকবে তারাই কি আমাদের সুপারিশের মাধ্যমে সেই কর্মীকে পদোন্নতি করা হবে। তো আমাদের সঠিক উত্তর কি শ্রমিক সংঘের সুপারিশ। এরপরে আমরা আসি ষষ্ঠ অধ্যায় নেতৃত্ব। দেখেন কি বলা আছে, নেতৃত্ব কি মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, পরীক্ষায় আইসে গেছে এটা, ঠিক আছে। এই নেতৃত্ব কি, এটা কি পরীক্ষায় আইসে গেছে। তো দেখেন ইউজ বোর্ডে আসছে, সদস্যদের প্রভাবিত করে তাদের সর্বোচ্চ সামর্থ্য প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনে কাজে লাগানোর কৌশলকে কি বলা হয়, নেতৃত্ব বলা হয়। এরপরে দেখেন নেতা কাকে বলে, যিনি লক্ষ্য অর্জনের কর্মীদের প্রভাবিত করে তার সর্বোচ্চ সামর্থ্য কাজে লাগানোর চেষ্টা করেন, তিনিই হচ্ছে কি নেতা, ঠিক আছে। এরপরে দেখেন প্রীতিসুলভ অথবা প্রীতিসুলভ নেতৃত্ব বলতে কি বোঝায়, ইম্পর্টেন্ট একটা প্রশ্ন যে প্রীতিসুলভ নেতৃত্ব বলতে কি বোঝায়। এরপরে দেখেন বলা আছে প্রীতিসুলভ নেতৃত্বটা কি, পিতার মতো তাদের সাথে ভালো ব্যবহার করে এবং শ্রদ্ধাবোধ জাগিয়ে কাজ আদায় করার চেষ্টা করে, তাকে পিতৃসুলভ নেতৃত্ব বলা হয়। দেখেন এটা কি পিতার মতো আচার আচরণ করবে এবং কি আপনাকে সঠিক পথ দেখাবে এবং যত্নশীলতার মাধ্যমে আপনাকে কি করবে, যে আপনাকে নেতৃত্ব দেবে, আপনাকে হচ্ছে গড়ে তুলবে, এটা হচ্ছে আমাদের কি পিতৃসুলভ নেতৃত্ব। আচ্ছা এরপরে দেখেন কর্মকেন্দ্রিক নেতৃত্বটা কি, যে নেতৃত্বের নেতা কর্মীর মানসিক অবস্থা চেয়ে কাজকে বেশি প্রাধান্য দেয়। দেখেন নিজের কষ্ট হয়ে যাচ্ছে, যাক সমস্যা নাই, কিন্তু কি আমাদের কি কর্মের যে কাজটা আছে ওই কাজটার প্রতি বেশি প্রাধান্য দেওয়া হবে, সেটা হচ্ছে কি কর্মকেন্দ্রিক নেতৃত্ব। এরপরে কর্মী কেন্দ্রিক যে নেতৃত্বটা, দেখেন যে নেতৃত্বে নেতা কাজে লাগানোর পাশাপাশি কর্মীদের মানসিক দিকও বিবেচনা করেন, ঠিক আছে। যে নেতৃত্বে নেতা কাজের পাশাপাশি কর্মীদের মানসিক দিকটাও কি বিবেচনা করবে এবং সাথে কর্মীদের সমস্যা সমাধানের চেষ্টা করবে, তাকে কি বলা হয় কর্মী কেন্দ্রিক নেতৃত্ব। আচ্ছা এরপরে দেখেন নির্দেশনা কি, লক্ষ্য অর্জনের অধীনস্থদের আদেশ অথবা কি উপদেশ ও পরামর্শ দেওয়া এবং কি তত্ত্বাবধান কাজকে কি বলা হয়, নির্দেশনা বলা হয়। এরপরে আমরা আসি খ দাগের যে সাজেশন এই অধ্যায়ের। দেখেন বলা আছে লাগামহীন নেতৃত্ব কার্যকর হয় না, ব্যাখ্যা করো। এরপরে গণতান্ত্রিক নেতৃত্ব বেশি কার্যকর, ব্যাখ্যা করো। গণতান্ত্রিক নেতৃত্ব উত্তম কেন, ব্যাখ্যা করো। কর্মী কেন্দ্রিক নেতৃত্বের ব্যাখ্যা দাও, এটা। তারপরে বলা আছে একজন নেতাকে সুদর্শী অথবা সুপারদর্শী হতে হয় কেন, ব্যাখ্যা করো। একজন নেতা ঝুঁকি গ্রহণ ক্ষমতাকে কি বোঝায়, ব্যাখ্যা করো। নির্দেশনাকে প্রশাসনের তৃপ্তিপিণ্ড বলা হয় কেন, ব্যাখ্যা করো। আর এই পাশে একটা আছে পরামর্শমূলক নির্দেশনা বলতে কি বোঝায় অথবা পরামর্শমূলক নির্দেশনা কি, ব্যাখ্যা করো। এই হচ্ছে আপনাদের খ দাগের যে সাজেশনটা, ঠিক আছে। এর বাইরে দিয়ে আপনাদের কি খ দাগের প্রশ্ন আসবে না। তো আমরা এরপরে যাই এই অধ্যায়ের যে গ এবং ঘ দাগের যে সাজেশনটা। দেখেন বলা আছে কি নেতৃত্বের প্রকারভেদ। এই যে নেতৃত্বের প্রকারভেদ, এইখান দিয়ে আপনাদের ক দাগের প্রশ্ন হবে, খ দাগে প্রশ্ন হবে এবং কি গ এবং ঘ দাগেও প্রশ্ন হবে। তো এই নেতৃত্বের প্রকারভেদটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে। নেতৃত্বের প্রকারভেদটা কি মোস্ট ইম্পর্টেন্ট। আচ্ছা দেখি নেতৃত্ব দেখেন তিনটি বিচারে ভাগ করা হয়, একটা কি আনুষ্ঠানিকতা বিচারে, একটা কি ক্ষমতা প্রয়োগের বিচারে, একটা দৃষ্টিভঙ্গি বিচারে। এই আনুষ্ঠানিকতা বিচারে একটা অনানুষ্ঠানিকতা বিচারে, দেখেন দুইটা। এরপরে বলা হয় কি ক্ষমতার প্রয়োগের যে ধরন, এটাকে আবার কয় ভাগে ভাগ করা যায়, 4 ভাগে। একটা স্বৈরতান্ত্রিক, প্রীতিসুলভ, একটা গণতান্ত্রিক, আর একটা কি লাগামহীন। এই যে 4টা নেতৃত্ব, এই 4টাই আপনাদের জন্য ইম্পর্টেন্ট। এইখান দিয়ে আপনারা গ এবং ঘ দাগের প্রশ্ন পাবেন, ঠিক আছে। এই গ এবং ঘ দাগে পাবেন কোথা দিয়ে, এই 4টা দিয়েই, ঠিক আছে। আপনাদের যে একটা নেতৃত্ব দিয়ে উদ্দীপক দেওয়া থাকতে পারে, সেখানে বলা থাকবে যে এটা কোন নেতৃত্বের কথা বলা আছে, তো স্বৈরতান্ত্রিক, প্রীতিসুলভ, নাকি হচ্ছে গণতান্ত্রিক, নাকি লাগামহীন নেতৃত্ব। আচ্ছা এরপরে দেখি দৃষ্টিভঙ্গি বিচারে, আনুষ্ঠানিকতা বিচারে, আর একটা কি ক্ষমতার প্রয়োগের ধরন বিচারে। তো আমরা এর বিস্তারিত একটু দেখি। প্রথমে বলা আছে কি আনুষ্ঠানিকতা বিচারে। দেখেন আনুষ্ঠানিক সংগঠন
কাঠামোর পদমর্যাদা হতে নেতৃত্বের সৃষ্টি হয় তাকে কি বলা হয়? অনানুষ্ঠানিক নেতৃত্ব। ঠিক আছে, এরপরে দেখেন অনানুষ্ঠানিক নেতৃত্বটা কি? যেমন বলা আছে বৃহদায়ক প্রতিষ্ঠানের ব্যাপক জনগোষ্ঠী একসঙ্গে কাজ করতে গিয়ে এদের মধ্যকার গোষ্ঠী, সম্প্রদায়, জন্মস্থান, রাজনৈতিক মতামত, এরপরে বলা আছে ব্যক্তিগত ইচ্ছা, অনিচ্ছা ইত্যাদির পার্থক্যের কারণে যে অনানুষ্ঠানিক নেতৃত্বের সৃষ্টি হয়ে থাকে। এরপরে দেখেন ক্ষমতা প্রয়োগের ধরন ও বিচারে কি বলা আছে? এই জায়গায় বলা আছে আমরা ক্ষমতা বিচারে কয়টা পড়ে আসছি? 4টা। একটা স্বৈরতান্ত্রিক, একটা প্রীতিসুলভ, আর একটা গণতান্ত্রিক, আর একটা কি লাগামহীন নেতৃত্ব, যেটা আপনাদের জন্য কি অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটু ভালোভাবে দেখি স্বৈরতান্ত্রিক নেতৃত্ব বলতে আমরা কি বুঝি। দেখেন এরূপ নেতৃত্বের ক্ষেত্রে নেতা সকল ক্ষমতা নিজের কাছে রাখে এবং কি নিজের ইচ্ছা মতো সিদ্ধান্ত গ্রহণ করে। তাহলে কি স্বৈরতান্ত্রিকে কি হবে? নেতা তার নিজের ইচ্ছা মতো কি করবে? সিদ্ধান্ত গ্রহণ করবে। সে তার যখন যেটা ইচ্ছা হচ্ছে সে তখন সেইটা করবে। এটা হচ্ছে কি স্বৈরতান্ত্রিক। এরপরে আসি প্রীতিসুলভ নেতৃত্ব। দেখেন প্রীতিসুলভ নেতৃত্বটা কি? যে নেতৃত্বে নেতা পিতার মতো আচার আচরণ করবে এবং কোনটা ভালো কোনটা খারাপ এই দিকগুলো আমাদের বুঝাই দিবে। এটা হচ্ছে কি আমাদের প্রীতিসুলভ নেতৃত্ব। তাহলে প্রীতিসুলভ মূলক অথবা স্বৈরাচারী নেতৃত্ব উন্নত সংস্করণই হলো প্রীতিসুলভ নেতৃত্ব। এটা কিন্তু একটা এমসিকিউ আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে নেতা অনুসারীদের মধ্যে পিতা ও সন্তানদের সম্পর্ক কি হয়? লক্ষ্য করা যায়। তাহলে পিতা ও সন্তানদের মধ্যে সম্পর্ক লক্ষ্য করা যায় কোন নেতৃত্বে? প্রীতিসুলভ নেতৃত্বে। এরপরে দেখেন গণতান্ত্রিক নেতৃত্ব বলা হচ্ছে এরূপ নেতৃত্বের স্বৈরতান্ত্রিক নেতৃত্বের বিপরীত। স্বৈরতান্ত্রিক নেতৃত্বে একজন নেতা নিজের ইচ্ছা মতো কি করবে? তার কাজগুলো করবে, কিন্তু এটা কি তার বিপরীত গণতান্ত্রিক। এই জায়গায় সবার একটা অধিকার থাকবে, সবাই সবার যে একটা নিয়ম কারণ থাকবে ওইটা অনুযায়ী কি নেতার সাথে কোঅপারেট করবে এবং কি কাজগুলো সম্পন্ন করবে। এরপরে বলা আছে মুক্ত বা লাগামহীন নেতৃত্ব। লাগামহীন নেতৃত্ব মানে কি? যে নেতৃত্বের নেতা নিজের কাজের প্রতি কোনো প্রকার আগ্রহ থাকবে না, কর্মী যা ইচ্ছা করুক যাই করুক না কেন এতে যে নেতা থাকবে, যে লাগামহীন নেতা থাকবে তার কোনো কি দায়ভার থাকবে না, কিচ্ছু থাকবে না। মানে একটা কোম্পানির একদম কি ছেড়ে দেওয়ার মতন একটা ভাব থাকবে। দেখেন বলা আছে কি এইরূপ নেতৃত্বের প্রকৃতি হলো এতে অধীনস্থরা আবাদ স্বাধীনতা লাভ করে। তাহলে মানে কি করে? স্বাধীনতা লাভ করে। ঠিক আছে, কর্মীদের স্বাধীনতা থাকে, তারা তাদের ইচ্ছা মতো কাজ করতে পারে। এটা হচ্ছে কি মুক্ত অথবা কি লাগামহীন নেতৃত্ব। এরপরে দেখেন দৃষ্টিভঙ্গি বিচারে যে নেতৃত্ব আছে কর্মকেন্দ্রিক, যেটা কর্মটাকে যে ভাগে ভাগে ভাগ করে দেওয়া হবে সেটা হচ্ছে কি কর্মকেন্দ্রিক। মানে যদি আমি শারীরিকভাবে অসুস্থও থাকি তো আমার কাজের প্রতি আমার যে কাজটা থাকবে ওইটা সে আগে করবে, তার নিজের শারীরিক সুস্থতা রেখেও সে তার কাজের দিকে মনোযোগ দেবে। সেটা হচ্ছে কি আমাদের কর্মকেন্দ্রিক। এরপরে বলা আছে কর্মীকেন্দ্রিকটা আমরা কি? উৎপাদন বৃদ্ধিতে কর্মীদের ভালো মন্দ উৎসাহ আগ্রহ বিবেচনা নিয়ে যে নেতার কার্যক্রম পরিচালনা হয়। তাহলে কি কর্মীদের কোনটা করলে ভালো হবে কোনটা খারাপ হবে, এটা কি আমাদের কর্মীকেন্দ্রিক নেতৃত্ব। আচ্ছা, এরপরে আমরা আসি দেখেন এই অধ্যায়ের যে নেতার কার্যাবলী এইটা দিয়ে যে আপনাদের কেমন প্রশ্ন আসতে পারে। দেখেন নেতার কাজটাকে দুই ভাগে ভাগ করা যায়, একটা কি প্রাতিষ্ঠানিক দিক বিচারে আর একটা কি কর্মীদের দিক বিচারে। ঠিক আছে, একটা আমার প্রতিষ্ঠানের যে দিকটা থাকবে ওইটা নিয়ে আমরা আলোচনা করব, আরেকটা কি যে আমাদের কর্মীদের যেটা থাকবে ওইটা নিয়ে কি আমরা আলোচনা করব। তো আসি প্রথমে আছে আমার যে প্রতিষ্ঠানের যে দিক বিচারে ওইটা নিয়ে আমরা আসি। পরিকল্পনা প্রণয়ন ও নীতি নির্ধারণ, উপযুক্ত সাংগঠনিক কাঠামো তৈরি। এরপরে বলা আছে কর্মী নির্বাচন, নির্দেশ প্রদান, তত্ত্বাবধান ও সমন্বয় সাধন, কার্যকর নিয়ন্ত্রণ। এইগুলো কি আমাদের প্রতিষ্ঠানের দিক বিচারে। এরপরে দেখেন কর্মীদের দিক বিচারে কি কি আছে? আস্থা সৃষ্টি, এরপরে দলগত প্রচেষ্টার প্রণয়ন, প্রেরণা দান, যোগাযোগ রক্ষা। এগুলো কি আমাদের কর্মীদের দিক বিচারে। তো আপনাদের এই নিয়ে একটা উদ্দীপক থাকবে
এই জায়গায় বলা থাকবে কি এটা নেতৃত্বের অথবা নেতার কোন কাজের ভিতরে অন্তর্ভুক্ত। তো এখানে আমরা লিখতে পারি যে প্রাতিষ্ঠানিক দিক বিচারে অথবা কি কর্মীদের দিক বিচারে, যে এটা উত্তর হবে সেইটা। আচ্ছা, এরপরে আমরা এই অধ্যায়ের যে টপ এমসিকিউ গুলো আমরা একটু দেখি। নিচের কোনটি নেতা, নিচের কে নেতা? আচ্ছা দেখেন, নেতা কি হবে? যিনি আমার যে ব্যবসায় প্রতিষ্ঠান থাকবে, যে পরিচালনা করবে, তিনিই তো আমার নেতা হবে। তাহলে কি ব্যবস্থাপক। আচ্ছা, এরপরে দেখি একজন নেতা জনশক্তিকে কোন দিকে পরিচালনা করে। একজন নেতা, দেখেন একজন নেতা কোন দিকে পরিচালনা করে? প্রথমে দেখি স্বার্থের দিকে। এখন কি নেতার যে স্বার্থ, তার সেই স্বার্থ লক্ষ্যের জন্য কি সে তাকে সেই দিকে পরিচালনা করবে? কখনোই না। এরপরে বলা আছে কি, দেখেন লক্ষ্যের দিকে, অবশ্যই লক্ষ্যের দিকে কি পরিচালনা করবে। দেখেন একজন নেতা জনশক্তি কোন দিকে পরিচালনা করবে, তার একটা লক্ষ্য থাকবে যে আমি এই ব্যবসায় প্রতিষ্ঠানটাকে এমন পর্যায়ে নিয়ে যাব। তো এটা কি আমার একটা লক্ষ্য, তাহলে সঠিক উত্তর কি হবে? লক্ষ্যের দিকে। আচ্ছা, এরপরে দেখি লক্ষ্য অর্জনের প্রতিষ্ঠানের সবার একত্রিত হওয়াকে কি বলা হয়? সবাই মিলে যদি আমরা একত্রিত হয় তাহলে সেটাকে কি বলা হবে? সংঘবদ্ধতা। মানে হচ্ছে কি একত্রিত হওয়া। আচ্ছা, এরপরে দেখি কোন ধরনের নেতা সর্বদা কর্মীদের কাজের প্রতি শ্রদ্ধাশীল রাখে। দেখেন কাজের প্রতি শ্রদ্ধা দেখাবে এবং কি নিজেকে এবং পিতার মতো আচার আচরণ করবে। এটা কিসে? প্রীতিতান্ত্রিক অথবা কি প্রীতি সুলভ। এরপরে দেখেন কোন ধরনের নেতৃত্বে নেতারা আবাদ স্বাধীনতা লাভ করে। তার মানে স্বাধীনতা লাভ করে আমরা একটু আগেই পড়ে আসছি যে কি স্বাধীনতা লাভ করে কোন নেতৃত্বের ভিতরে? লাগামহীন নেতৃত্বে। লাগামহীন নেতৃত্বে কি করে? স্বাধীনতা লাভ করে। এরপরে আসি 10ম অধ্যায়। এই বইয়ের যে শেষ অধ্যায় সেটা হচ্ছে আমরা কি নিয়ন্ত্রণ। এই অধ্যায় সম্পর্কে আমরা এবার দেখব। ক দাগের যে জ্ঞানমূলক প্রশ্নের যে সাজেশনটা, নিয়ন্ত্রণ কি? এই অধ্যায়ের নামই হচ্ছে নিয়ন্ত্রণ। তো নিয়ন্ত্রণ কি একটা প্রশ্ন আপনাদের আসবে। দেখেন ইউজ বোর্ডে আসছে, প্রত্যেকটা বোর্ডেই আসছে, আপনাদের কি এই পরীক্ষায় এই প্রশ্নটা আসবে। তো নিয়ন্ত্রণ কি? দেখেন পরিকল্পনা অনুযায়ী প্রতিষ্ঠানের সব কাজ সম্পন্ন হচ্ছে কিনা তা যাচাই করা এবং কোনো গরমিল পাওয়া গেলে তা সংশোধন করার উপায়কে কি বলা হয়? নিয়ন্ত্রণ বলা হয়। আচ্ছা, অথবা এইটা তো আপনাদের খ দাগেও আসতে পারে যে নিয়ন্ত্রণ বলতে কি বুঝো। এরপরে দেখেন নিয়ন্ত্রণের প্রথম পদক্ষেপ কোনটি? নিয়ন্ত্রণের প্রথম পদক্ষেপ কি? আদর্শ মান নির্ধারণ। আদর্শ মান নির্ধারণ, এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ। এটা কিন্তু আপনাদের এমসিকিউতে আসবে যে নিয়ন্ত্রণের প্রথম পদক্ষেপ নিচের কোনটি? আদর্শ মান নিয়ন্ত্রণ। আচ্ছা, এরপরে দেখেন আদর্শ মান কি? এটাও কি একটা গুরুত্বপূর্ণ আপনাদের জ্ঞানমূলক প্রশ্ন। আদর্শ মান হলো এমন এক ধরনের মানদণ্ড যেটি অনুযায়ী প্রতিষ্ঠানের প্রতিটি কাজকে নিয়ন্ত্রণ করা যায়। আচ্ছা, এই ছিল আমাদের ক দাগের সাজেশন। এবার আমরা আসি খ দাগের যে আপনাদের সুপার যে সাজেশনটা। দেখেন প্রথমে বলা আছে কি নিয়ন্ত্রণকে কালান্তিক কাজ বলা হয় কেন? ব্যাখ্যা করো। নিয়ন্ত্রণ প্রক্রিয়া অবিরাম ও নির্বিচ্ছিন্ন হওয়া আবশ্যক কেন? ব্যাখ্যা করো। এরপরে নিয়ন্ত্রণকে কেন পরবর্তী পরিকল্পনার ভিত্তি বলা হয়? ব্যাখ্যা করো। এরপরে বলা আছে কি ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ কেন প্রয়োজন? বুঝিয়ে লেখো অথবা কি ব্যাখ্যা করো। আচ্ছা, এবার আসি আমরা এই অধ্যায়ের যে গ এবং ঘ দাগের যে সাজেশনটা অথবা বেসিক নিয়ন্ত্রণের বৈশিষ্ট্য এবং কি ব্রেক ইভেন বিন্দু অথবা সমচ্ছেদ বিন্দু অথবা সম আয় ব্যয় বিন্দু। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা নিয়ন্ত্রণের বৈশিষ্ট্য সম্পর্কে জানি। দেখি কি আছে। নিয়ন্ত্রণ আমাদের যে ব্যবস্থাপনার যে চক্রটা আছে সেটার কি নিয়ন্ত্রণ সর্বশেষ ধাপ। নিয়ন্ত্রণ কি সর্বশেষ ধাপ। স্যার পেজে কি পিডিএফ লিঙ্ক দেবেন? হ্যাঁ, পেজেই আপনারা পেয়ে যাবেন। ঠিক আছে, তো এই পেজেই আপনারা পিডিএফ লিঙ্কটা পেয়ে যাবেন। আচ্ছা, আমরা দেখি নিয়ন্ত্রণের বৈশিষ্ট্য। প্রথমে আছে সর্বশেষ ধাপ। নিয়ন্ত্রণ কি একটি সর্বশেষ ধাপ। এরপরে ভিত্তি নির্ভরতা,
কালান্তিক কাজ, অবিরাম প্রক্রিয়া, ব্যাপ্তি, ঊর্ধ্বতন সম্পাদিত কাজ, তারপরে পরবর্তী পরিকল্পনার ভিত্তি। নিয়ন্ত্রণকে পরবর্তী পরিকল্পনার ভিত্তি বলা হয়। এটা কিন্তু একটা মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ, যে নিয়ন্ত্রণকে কি পরবর্তী পরিকল্পনার কি বলা হয়? ভিত্তি বলা হয়। আচ্ছা, এরপরে দেখেন এই যে এই জায়গায় বলা আছে কি ব্রেক ইভেন বিন্দু অথবা সমচ্ছেদ বিন্দু অথবা সম আয় ব্যয় বিন্দু। ঠিক আছে, আপনাদের যে সম আয় ব্যয়, আয় এবং ব্যয়টা যে বিন্দুতে যে মিলিত হবে তাকে কি বলা হয়? সম আয় ব্যয় অথবা কি ব্রেক ইভেন পয়েন্ট অথবা ব্রেক ইভেন বিন্দু, এটা বলা হয়। ঠিক আছে, এই ব্রেক ইভেন বিন্দু দিয়েও আপনাদের একটা প্রশ্ন হইতে পারে। আচ্ছা, এই অধ্যায়ের যে টপ যে এমসিকিউ গুলো আছে ওইগুলো আমরা কি আলোচনা করি দেখি। বলা আছে ব্যবস্থাপনার সর্বশেষ কাজ কোনটি? ব্যবস্থাপনার সর্বশেষ কাজ কোনটি? নিয়ন্ত্রণ। কোনটি? নিয়ন্ত্রণ। আমরা একটু আগেই পড়ে আসছি ব্যবস্থাপনার সর্বশেষ কাজ হচ্ছে কি? নিয়ন্ত্রণ। দেখেন আদর্শ মান ধরা হয় কোন কাজে? আদর্শ মান ধরা হয় কোন কাজে? একটু আগেই পড়ছি যে নিয়ন্ত্রণের যে মূল ভিত্তি সেটা কি? আদর্শ মান। ঠিক আছে, আদর্শ মান তাহলে কি নিয়ন্ত্রণে ধরা হয়। এরপরে আসি নিয়ন্ত্রণের ভিত্তি নিচের কোনটি? দেখেন নিয়ন্ত্রণের ভিত্তি বলতে আমরা কি বুঝি? প্রথমে বলা আছে নির্দেশনা, এরপরে বলা আছে সংগঠন, পরিকল্পনা এবং কি নেতৃত্ব দান। তো নিয়ন্ত্রণের যে ভিত্তি থাকবে, ভিত্তিটা কি হবে? পরিকল্পনা দিয়ে কি নিয়ন্ত্রণ শুরু হবে। আচ্ছা, এরপরে আসি একটি আদর্শ নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা অবশ্যই, অপশনগুলো আমরা একটু দেখি। বোধগম্য হতে হবে, অবশ্যই কি বোধগম্য হতে হবে, মানে আমরা সবাই বুঝতে পারবো এটা। এরপরে পরিবর্তনযোগ্য হতে হবে, অবশ্যই আমরা এটা পরিবর্তন করে নতুন কিছু অ্যাড করতে পারবো। এরপরে দেখেন বিচ্যুতি নির্ণয়ে সক্ষম হইতে হবে, অবশ্যই কি বিচ্যুতিটা যে নির্ণয় করতে পারবো এটা আমার কি সক্ষম হওয়ার প্রয়োজন আছে। তাইলে কি আমাদের সঠিক উত্তর 1, 2 ও 3। আচ্ছা, এরপরে দেখি নিয়ন্ত্রণের মূল ভিত্তি কি? আমরা একটু আগেই পড়ে আসছি নিয়ন্ত্রণের মূল ভিত্তি কি? আদর্শ মান নির্ণয়। কি? আদর্শ মান। তো নিয়ন্ত্রণের মূল ভিত্তি কি? আদর্শ মান। এই আদর্শ মান দিয়ে কিন্তু আপনাদের একটা প্রশ্ন অবশ্যই 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 পাবেন। আচ্ছা, তো আজকের ক্লাসটা আমাদের এই পর্যন্তই ছিল। যে আপনারা টোটাল যে 7টা অধ্যায় আছে, এই 7টা অধ্যায়ের যে পূর্ণাঙ্গ একটা সাজেশন আপনারা পাইছেন, এই সাজেশনের বাইরে দিয়ে আপনাদের কিন্তু প্রশ্ন আসবে না। ঠিক আছে, এই সাজেশনের বাইরে দিয়ে কি আপনারা প্রশ্ন পাবেন না। এই যে আপনাদের যে প্রত্যেকটা পরীক্ষার আগে আমরা যে সাজেশনটা আপনাদের রেডি করি, এটা কিন্তু এক রাত অথবা কি একদিনের ভিতরে এটা আমরা কি করি? এটা আমরা তৈরি করি। তাই এইটা তৈরি করতে গেলে একটু অর্ধেক ভুল আমাদের হয়েই থাকে। কারণ কি যে লেখে অথবা কি যার দ্বারা লেখানো হয় সে কি এটা একটু অনেক কষ্ট হয়ে যায় লিখতে। তো এইটার জন্য সামান্য একটু ভুল আমাদের কি হইতেই পারে, যে আপনারা এটা একটু পজিটিভলি নেবেন। ঠিক আছে, তো এই যে ক্লাসটা আপনাদের বন্ধুদের একটু শেয়ার করবেন এবং আপনাদের বন্ধুদের একটু জানাবেন যে এই ক্লাসটা করলে আপনারা একটু কমন পাচ্ছেন, পরীক্ষা ভালো হচ্ছে। ঠিক আছে, তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ক্লাসে। আপনাদের যে এমসিকিউ, যদি আপনাদের যে এমসিকিউ ম্যারাথন ক্লাস লাগে তো আমাদের কমেন্টে অবশ্যই জানাবেন। ঠিক আছে, আপনাদের কমেন্টটা পড়ার পরেই কি আমরা ডিসিশন নিই যে আপনাদের যে এই এমসিকিউর ক্লাসটা আমরা দেবো কি দেবো না, এমন একটা সিদ্ধান্তে আমরা আসি। তো আপনারা অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন যে এমসিকিউ লাগবে কিনা। তো ক্লাসটা আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ক্লাসে। টাটা।